আচ্ছা, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, তোমাদের বোধহয় কালকে সুহা পড়িয়ে দিয়েছে মোলার প্রেগন্যান্সি, আর আজকে ম্যাডাম পড়িয়েছে তোমাদেরকে অ্যাবর্শন। ওকে, আর ইয়েস্টারডে আমি পড়িয়েছিলাম ectopic pregnancy. তো রিগার্ডিং ectopic pregnancy তোমাদের তো আর কিছু জানার কি আছে? আর এনিথিং এলস লেফট? আমরা তাহলে আজকে এখন কি আমরা এতে চলে যাব, মোলার প্রেগন্যান্সিতে চলে যাব? জি ম্যাম। আমরা যদি আবারও বলি যে তোমাদেরকে একটা জিনিস খুব এটা ভেরি কমন একটা কোয়েশ্চেন আসে যে যে describe the management of the unruptured tubal pregnancy. আনরাপ্টেড টিউবার প্রেগন্যান্সি যদি ম্যানেজমেন্ট তোমাদের বলে, এবং এইটা ইউজুয়ালি একটা শর্ট কোয়েশ্চেন আসে, তারপরে এসএকিউ, সরি শর্ট এসি কোয়েশ্চেন, এসসিকিউ। তো যদি এরকম একটা এসিকিউ কোয়েশ্চেন আসে, তোমরা পিছন থেকে লিখতে পারবে তো? যখনই তোমরা একটা এসি কোয়েশ্চেন লিখবে, অলওয়েজ এটা শুরু হবে উইথ আ ফার্স্ট ইন্টারঅ্যাকশন, তারপরে একটা বডি, দেন কনক্লুশন। এত সুন্দর করে তোমরা দিবে। এবং একটুবিক প্রেগন্যান্সি যখন তুমি করতে চাও, তোমাদেরকে যদি বলা হয় যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অফ দ্য আন্ডারটেড একটুবিক প্রেগন্যান্সি, সেক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট ডিপেন্ডস আপন দ্য, যে এরকম করে তোমাকে বলতে হবে যে বিটাসিজি লেভেল এবং আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। বিটাসিজি লেভেল যদি দেখা যায় যে ইট ইজ লেস দেন 1000, 1 to 3000, more than 3000. Ultrasonography is when the sex size is less than 3 centimeter, more than 3 centimeter, and cardiac pulsation accident present. And with that determining factor, we are treating the patient. It might be the conservative only expedient management, it might be the medical management, it might be the surgical management, conservative surgical management. তার মানে যেটা করা হয়, একটা হলো মিল্কিং করা হয়, দ্যাট মিন্স টিউবটাকে এভাবে প্রেস করে করে ইয়েটাকে কন্টেন্ট থেকে বের করে ফেলা হয়, সাক করে এই করে তারপর প্রেস করে রাখে, সো দ্যাট দেয়ার ইজ নো ব্লিডিং। এটা একটা আছে। আর আরেকটা যেটা আছে সালফিনগোটমি এন্ড সালফিনগোস্টমি। ওটমি এন্ড অস্টমি এর পার্থক্য, ওটমি মিন্স ওপেন এন্ড ক্লোজ, দিস কল দ্য ওটমি। যেমন ল্যাপারেটমি, ল্যাপারেটমি মিন্স হলো ওপেনিং দ্য অ্যাবডোমেন এন্ড ক্লোজ ইট, দিস কল দ্য ল্যাপারেটমি। অস্টমি মিন্স ওপেনিং এন্ড মেক ইট ডোর, মানে একটা ডোরের মতো একটা উইন্ডো করে রাখছে। যেরকম আমরা যদি একটা টিউব, সেই টিউবটা আমরা ওপেন করছি, ওপেন করে এই কর্নার আমরা কোনো ক্লোজ করছি না, কর্নার গুলো জাস্ট কর্নার করে ব্লিডিং থেকে বন্ধ করে দিয়েছি, আর আমরা ধরে নিচ্ছি যে সেকেন্ডারি ইন্টেনশন দেয়ার উইল বি হিলিং, দ্য টিউব উইল বি অলরাইট। তো এটাকে আমরা কি বলবো যে ওটমি, অস্টমি। সো ওয়ান ইজ দ্য অস্টমি। তোমাদেরকে খুব কমনলি জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই অস্টমি, হোয়াট ডু ইউ মিন বাই ectomy, হোয়াট ডু ইউ মিন বাই ওটমি? Otomy means open and close. Ectomy means just remove it. And ostomy means opening make an opening and keep it as an opening. That means এখানে কোনো closure দেওয়া হয় না, তখন ostomy. Clear? One is ectomy, one is ostomy, one is otomy. তাহলে একটা হচ্ছে সালফিনগোটমি, একটা হলো সালফিনগোস্টমি, একটা হলো সালফিনগ্যাক্টমি। সালফিনগ্যাক্টমি মিন্স দ্য, আমি ছবিটা একটু দেখাচ্ছি, তুমি একটু দেখো। আমি আগে পিকচারটা আঁকি এখানটায়। আচ্ছা, এই তো যদি আমরা বলি সালফিনগোটমি, ওটমি মিন্স যে মেক আ ইনসিশন, দেন এক্সপ্রেস দ্য, আমরা এভাকুয়েট করে ফেলছি দ্য কন্টেন্ট, এন্ড ফাইনালি আমরা একটা স্টিচ দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় কি ওটমি। সালফিনগোস্টমি মিন্স দিস টিউব, এটা একটা টিউব আছে, টিউবের মধ্যে একটা ওপেনিং করে, এই ওপেনিংটা এরকম রয়ে যায়, কর্নারটা আমরা শুধু খালি কোয়াড্রেট করে দিচ্ছি, এটাকে বলা হয় অস্টমি। আর সালফিনগ্যাক্টমি মিন্স আমরা এইটা এরকম করে পুরো এই সালফেজটাকে কেটে বের করে নিয়ে চলে আসি, নাম হচ্ছে সালফিনগ্যাক্টমি। আমরা ইউজুয়ালি যেটা করি সালফিনগ্যাক্টমি, বিকজ যখনই আমরা অস্টমি বা ওটমি করি, so there will be the healing, and with that healing the tuber diameter will be changed, anatomy will be changed, and which will cause the future invitation for the ectopic pregnancy. And this is why আমরা অপারেশনটা মেইনলি যেটা করি সালফিনগ্যাক্টমি। ক্লিয়ার? আমরা কি করি সালফিনগ্যাক্টমি, মনে থাকবে তো? ওকে, আচ্ছা। আর আরেকটা কোয়েশ্চেন খুব জিজ্ঞেস করা হয় যে ruptured ectopic pregnancy, describe the management. তোমাকে যখনই ম্যানেজমেন্ট প্রোটোকল বলে, তোমাকে লাস্ট উইকে আমি বলে দিয়েছিলাম, আবারও রিপিট করেছি যে তোমাদের ম্যানেজমেন্ট বলতে গেলে ফ্রম দ্য হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন, জাস্ট একটা দুটো পয়েন্ট খালি লিখবে, লিখে তারপরে ম্যানেজমেন্ট প্রপার,
তাহলে আই শুড অ্যাডমিট দ্য পেশেন্ট ইমিডিয়েটলি। তারপরে আমরা বলবো যে কল ফর হেল্প, মানে আমরা হেল্প চাবো, এখানে শাউট বলবো না, বলবো কল ফর হেল্প। তারপরে আমরা কি করছি, ইমিডিয়েট আমরা রিসাসিটেশন করছি উইথ ইন্টারাকশন উইথ দ্য টু হোয়াইট বোর্ড ক্যানুলা। আমরা দুইটা হোয়াইট বোর্ড ক্যানুলা দেওয়ার পরে এরপরে যেটা করছি আমরা initially blood sample will be collected and we should send the blood sample for grouping, cross-matching and CBC hemoglobin percentage দেখে নিচ্ছি। দেন তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি সলিউশনটা দিবে, সেটা কি সলিউশন দিবে, তুমি বললো প্লাজমা এক্সপ্যান্ডার। কেন প্লাজমা এক্সপ্যান্ডার? বিকজ কি হবে, যদি আমি কোনো ডিএনএস স্যালাইন দিই সেখানে লাইসিস হয়ে আরো বেশি ব্রেকডাউন হয়ে যাবে, এন্ড দিস ইজ ওয়াই আমি প্লাজমা এক্সপ্যান্ডার দিচ্ছি, সো দ্যাট দ্য প্লাজমা উইল বি এক্সটেন্ডেড। হওয়ার পরে এরপরে যখনই গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ম্যাচড ব্লাড আমরা দিব ব্লাড ফর ব্লাড। তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে যে ব্লাডটা দিবে তুমি কি ধরনের ব্লাড দিবে, ক্যান ইউ গো ফর দ্য হোল ব্লাড অর ইউ শুড গো ফর দ্য দ্যাট মিনস আমি প্যাকড সেল, তুমি বলবো যে হোল ব্লাড। জিজ্ঞেস করবে যে ওয়াই দ্য হোল ব্লাড, ওয়াই নট দ্য প্যাকড সেল, তুমি বলবো যে হোল ব্লাড দিব বিকজ আই নিড দ্য কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাজ ওয়েল। Along with the red cell, I need the coagulation factors, and this is why I am giving the whole blood. Clear? মনে থাকবে তো? Yes, ma'am. ওকে। তারপরে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি যখন ওটিতে নিয়ে যাবে what additional thing you will have to do, তুমি বলবে যে আমি at least 2 blood should be present at hand। তোমরা এখন লিখে রাখো 2 blood should be present at hand। আমার যে আনসারটা এটা not only for the rupture ectopic, এটা কিন্তু again for the molar pregnancy, it is again for the incomplete abortion। তিনটার জন্য আনসার কিন্তু সেম। তোমাদের ম্যানেজমেন্ট ইজ সেম, দ্যাট মিনস দ্য জেনারেল ম্যানেজমেন্ট ইজ সেম, only the specific management আমি তিন জায়গায় তিনটা বলে দেবো। যেরকম তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে এরকম একটা পেশেন্ট আছে যে কিনা একদম শকে আছে, হোয়াট মাইট বি দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কিন্তু তুমি এরকম লিখবে ইট মাইট বি রাপচার ectopic, it might be incomplete abortion, it might be the abortion followed by the molar pregnancy, and the molar pregnancy তো একই রকম হতে পারে। সো এরপরে তুমি জেনারেল ম্যানেজমেন্টে ব্লাড তুমি অ্যারেঞ্জ করছো, ব্লাড ফর ব্লাড দিচ্ছ, কত ইউনিটস অফ ব্লাড শুড বি রেডি এট হ্যান্ড, গ্রুপিং ক্রস ম্যাচিং করছো, সবকিছু একই রকম। দেন যখন তুমি স্পেসিফিক ম্যানেজমেন্টে যাচ্ছ, স্পেসিফিক ম্যানেজমেন্ট মিনস if it is the molar pregnancy, in that case তুমি suction evacuation followed by follow up। যদি তুমি করছো যে ইনকমপ্লিট অ্যাবর্শন, সেখানে শুধুমাত্র সাকশন ইভাকুয়েশন করছো, এটাকে বলে আমরা এমভিএ, ম্যানুয়াল ভ্যাকুয়াম এক্সপিরেশন। এখন কিন্তু ডিএলসি বলি না, আমরা বলি এমভিএ। আর আমরা যদি চলে আসি যে একটোপিক প্রেগন্যান্সি, সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে ল্যাপ্রোস্কোপি অথবা ল্যাপ্রোটমি করছি, করে আইদার সালফিংগেক্টমি অথবা সালফিঙ্গোস্টমি অথবা সালফিঙ্গোটমি আমরা করি। তো অ্যাকর্ডিং টু দ্য ডায়াগনোসিস আমরা ম্যানেজমেন্ট করি, বাট মেইন থিং ইজ যে আমাদের জেনারেল ম্যানেজমেন্ট ইজ সেম। সো তোমরা আজকে যে জিনিসটা করবে যে একটা যে কোনো পেশেন্ট তার পিভিব্রিডিং হচ্ছে উইথ দ্য প্রেজেন্স অফ শক, এই পেশেন্টকে যখন ম্যানেজমেন্ট বলবে তাহলে কিন্তু তুমি এইভাবেই লিখবে, যেভাবে আমি বললাম যে initial management, then evaluation of the patient whether this is the incomplete abortion or the ectopic pregnancy or the molar pregnancy। এটা আমরা বুঝবো কি করে? by giving the report। সেটা মেইনলি আমরা which one তোমাকে জিজ্ঞেস করবে যে only you are allowed to give only one investigation। তুমি আমাকে বলো যে কোন ইনভেস্টিগেশনটা করে বুঝবে যে whether it is molar pregnancy অথবা ectopic pregnancy অথবা incomplete abortion। The answer will be ultrasonography, transvaginal sonography and the ultrasonography of the whole abdomen। So if we do the transvaginal sonography, in that case we can assess the patient whether there is an incomplete abortion। If there is incomplete abortion, আমরা কি দেখবো যে uterus is enlarged and distended with the blood with clot with the product। তাহলে এটার জন্য hypoechoic and hyperechoic substances পাওয়া যাবে inside the uterus, এবং এখানে আমরা কোনো কার্ডিয়াক পালসেশন পাবো না, কোনো gestational sac পাবো না, that means the retained product। If it is the filled with the retained product, this is the incomplete abortion। If the uterus is empty and the tube is distended and there is a adnexal cyst, and this adnexal cyst এর মধ্যে আমরা যে দেখি যে সাথে free fluid present in the pouch of Douglas, তাহলে আমরা মনে করছি যে this is the ectopic pregnancy। আমরা যদি দেখি যে ইউটারাসটা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে, ভিতরে একদম টোটাল জিনিসটা হচ্ছে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, তখন আমরা মনে করছি ইটস আ কেস অফ দ্য মোলার প্রেগন্যান্সি, তাই না? তাহলে তোমাদেরকে একটা জিজ্ঞেস করতেই পারে যে one patient who is having the excessive pervaginal bleeding
and patient do তুমি তাহলে বলবে যে ultrasonography. So what would be the finding of the ultrasonography and how can I identify which diagnosis it is? তোমার আনসারটা ঠিক এইভাবেই বলবে। Incomplete abortion, ectopic rupture, ectopic pregnancy and the molar pregnancy, এই তিনটা ডিডি করে তিনটা ডিডি আমরা আল্ট্রাসাউন্ডের ভিতরে পেয়ে নিতে পারি। যদি বলি ফার্দার কি ইনভেস্টিগেশন করতে চাও তখন তুমি বলবে যে I should do the blood flow beta ECG. If it is the ectopic pregnancy, the beta ECG level is the lower. তার মানে এটা 1000, 2000, 3000 এরকম থাকবে। যদি incomplete abortion, in that case the beta ECG level will be higher. এটা তো আমি পাচ্ছি যে 15,000 বা 20,000 এরকম পাচ্ছি। আর যদি এটা molar pregnancy হয় the beta ECG will be extremely high, সেটা হয়তো আমরা 50,000, 1 lakh, 1.5 lakhs এরকম আমরা পাবো। That means the beta ECG level is much higher. ঠিক আছে, বুঝতে পেরেছো? ম্যাম আল্ট্রাসোনোগ্রাম ফাইন্ডিংটা কি আরেকবার একটু বলা যাবে ইনকমপ্লিট অ্যাবর্শনটা? Yes, of course. আল্ট্রাসাউন্ড প্রথম কথাটা আসলো যে তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিলাম যে one patient, she's like এরকম যে 28 years একটা girl, she's gravida second, sorry, para 1 ছিল, সেটা হলো যে like cesarean section হয়েছে 3 years back এরকম আমরা বললাম, and age of last child 3 years. তো এই পেশেন্টটা আসলো তোমার কাছে with early pregnancy, that is amenorrhea for 10 weeks. তারপরে তুমি দিলে vaginal bleeding আর দিলে যে abdominal pain, এই তিনটা পেইন নিয়ে সে আসলো, আসার পরে তোমার কাছে তুমি you want to do the diagnosis. So এটা ডিডি তো early pregnancy bleeding এর তিনটে ডিডি, একটা হতে পারে incomplete abortion, একটা হতে পারে molar pregnancy, আর একটা হতে পারে যে ectopic pregnancy. এখন how can we differentiate these three? আমরা একটা একটা করে বলি যে যদি ectopic pregnancy হয় তোমরা তিনটা পার্ট একসাথে লিখে ফেলো। লিখবে ফার্স্ট অফ অল ectopic pregnancy. ectopic pregnancy সাইন সিম্পটম অফ দ্য প্রেগন্যান্সি থাকছে, সাথে কি থাকছে তার অ্যামেনোরিয়া থাকছে, এন্ড থাকতে পারে কি লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, আর কি থাকতে পারে পারভাজিনাল ব্লিডিং। তাহলে পারভাজিনাল ব্লিডিং, লোয়ার অ্যাবডোমিনাল পেইন এন্ড দ্য অ্যামেনোরিয়া, these three are the triad for the ectopic pregnancy. Clear? ঠিক আছে তো? Yes, ma'am. এবং ectopic pregnancy যে পেইনটা এটা কেমন থাকবে, যে বললাম যে পেইনটা কোন এক্সক্রিউশিয়েটিং পেইন থাকবে, এবং পেইনটা কিন্তু তার থাকছে একটা ডিফাইন্ড এরিয়াতে, লাইক লোয়ার অ্যাবডোমেন, এটা রেডিয়েট করছে এবং মেইনলি এটা রেডিয়েট করতে পারে ইফ ইট ইজ এ রাপচার ectopic, সেখানে শোল্ডার টিপ পেইন পেতে পারি আমরা। ক্লিয়ার? এন্ড অ্যাবডোমেন উইল বি টেন্স এন্ড দ্য রিজিড। ওকে, যদি এটা ইনকমপ্লিট অ্যাবর্শন হয় তাহলে আমরা সাইন্স অফ দ্য প্রেগন্যান্সি আমরা পাচ্ছি, অ্যামেনোরিয়া পাচ্ছি। ইফ ইট ইজ ইনকমপ্লিট অ্যাবর্শন সেখানে কিন্তু পেইনও থাকবে, বাট এখানে ব্লিডিংটা কিন্তু এক্সেসিভ ব্লিডিং হবে। আমি যেটা বলেছি যে মোলার প্রেগন্যান্সি, ectopic প্রেগন্যান্সিতে কিন্তু ছিল ফ্রেশ অ্যান্ড স্ক্যান্টি পারভাজিনাল ব্লিডিং অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন ইজ মোর। এখানে কিন্তু অ্যাবডোমিনাল পেইন ইজ লেস বাট পারভাজিনাল ব্লিডিং ইজ মোর, and this bleeding is mixed with clot and the fleshy mass. The mixed with clot and the fleshy mass. And এখানে আমরা যেটা দেখবো ইনকমপ্লিট অ্যাবর্শনে যে এখানে কিন্তু অ্যাবডোমিনাল পেইন বলবে, বাট এখানে কিন্তু অ্যাবডোমিনাল টেন্স, রিজিডিটি, এইসব জিনিসগুলো কিন্তু এখানে থাকবে না। ওকে, আচ্ছা, আমরা যদি চলে আসি মোলার প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সিতে হবে এক্সাজারেটেড সাইন সিম্পটম অফ দ্য প্রেগন্যান্সি। ওর হয়তো 10 weeks প্রেগন্যান্সি আছে, but pregnancy sign symptom will be exaggerated. Why? Because the molar tissue contains the thousands and thousands of the mole, and these mole will secrete the beta ECG, and we know that the beta ECG is the responsible for the vomiting tendency. So exaggerated sign symptom of the pregnancy যেটা সেটা হলো molar pregnancy, which is not available in case of the incomplete abortion or the ectopic pregnancy. তাহলে যখনই exaggerated sign symptom of the pregnancy হয়ে যাবে তখনই এটা আমার মাথায় চলে যাবে যে it might be because of the molar pregnancy. Clear? আর যদি ectopic pregnancy হয় তার কিন্তু সাইন সিম্পটম অফ দ্য প্রেগন্যান্সি উইল বি লেস, বিকজ তার তো বিটা ECG লেভেল লেস থাকে, সেই জন্য তার সাইন সিম্পটম অফ দ্য প্রেগন্যান্সি তো কমই থাকবে। ইন কেস অফ দ্য ইনকমপ্লিট অ্যাবর্শন এটা হলো কি সাইন সিম্পটম অফ দ্য প্রেগন্যান্সিটা উইল মোর এবং গ্র্যাজুয়ালি এটা ডিক্লাইন করছে। তারপরে হলো পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। ইফ ইট ইজ দ্য, আমি বললাম যে ইনকমপ্লিট অ্যাবর্শন, হাইট অফ দ্য ইউটারাস উইল বি দ্য লেস দ্যান দ্য জেস্টেশনাল স্যাক। আর যদি বলা হয় যে মোলার প্রেগন্যান্সি, height of the uterus will be more than that of the gestational age. গেল, এখানে পেইন টেন্ডারনেস কিছু থাকবে না। মোলার প্রেগন্যান্সিতে পেইন থাকতে পারে when if it is the perforating mole, অথবা যদি এরকম হয় যে অনেক বড় মোল, যেরকম
20 weeks, 26 weeks, 28 weeks size uterus হয়ে গেল, in that case there is the chances of the abruption, and this abruption causes pain. So causes of pain should be three. One is the abruption, one is the perforation, one is the infection. These three may causes the pain in case of the molar pregnancy. But usually in case of the molar pregnancy, there is no pain. So pain will be in the ectopic pregnancy, pain will be in the incomplete abortion, but the molar pregnancy, there should not be any pain unless it is complicated with the perforation or infection or hemorrhage. Clear? মনে থাকবে তো? Yes, ma'am. ওকে, এখন আমরা চলে আসি ভেজিনাল এক্সামিনেশন। পার ভেজিনাল এক্সামিনেশন আমরা যদি করি, ইন কেস অফ দ্য ectopic pregnancy, আমরা কি দেখব যে ইউটেরাস ইজ দ্য আইদার বাল্কি অর দ্য নর্মাল সাইজ। আর আমরা কি দেখছি যে ইউটেরাস কনসিস্টেন্সি ইজ দ্য নর্মাল। আর আমরা দেখছি যে সার্ভাইকাল এক্সাইটেশন ইজ পজিটিভ। আর কি দেখছি যে আমাদের যে এটা আছে যে পাউচ অফ ডাগলাস, অথবা যদি বলি ফর্নিসিস will be full. And whenever we are just moving the cervix, in that case it will be extremely tender. And one thing we can see, like there is a right-sided tubal pregnancy. So whenever there is a right-sided tubal pregnancy, in that case we can see a pulsatal mass in the said fornix. যেরকম right-sided হলে right fornix আমরা একটা pulsatal mass পেতে পারি, but we should avoid the aggressive movement because it may cause the rupture. So আমরা খুব lightly আমরা vaginal examination করি. So if it is the incomplete abortion, the height of the uterus is একটা তো যেটা হলো gestational age এর সাথে either correspond করবে না, ছোট small হবে, but এটা is more, and cervix টা open থাকবে, and through the cervical opening the product is hanging. তাহলে আমরা মনে করব যে এটা হলো incomplete abortion. যদি হয় এটা molar pregnancy, in that case height of the uterus will be more and more, like এখন 10 weeks আমি পাবো, 14 weeks অথবা 16 weeks, and consistency টা কেমন থাকবে, ডাউই ফিলিং থাকবে। তার মানে হলো যে একদম নরম থাকবে, ডাউই ফিলিং থাকছে। আর আরেকটা যেটা হবে যে আমি এখানে কোনো টেন্ডারনেস থাকবে না পারভেজিনাল এক্সামিনেশনে। আর যদি অ্যাবর্শন স্টার্ট হয়ে যায় in case of the molar pregnancy, in that case we can see the excessive bleeding, and bleeding এর সাথে থাকবে passage of the grape-like structure per vagina. Passage of grape-like structure per vagina. এটা হচ্ছে per vaginal examination. Now your question, what will be the ultrasonographic finding? Ultrasonographic finding in case of ectopic pregnancy যদি আমি বলি, তাহলে কেমন থাকবে? ectopic pregnancy তে ultrasonography আমরা কেমন পাবো? empty. ঠিক আছে? Uterus is empty. There is a adnexal cyst, either right side or left side. There is a adnexal cyst. Number 3, we can see the gestational sac in the adnexa, which may contain the fetal heart sound or not. তার মানে একটা স্যাক পেতে পারি, স্যাকের মধ্যে একটা পোল পেতে পারি, এবং একটা হার্টও পেতে পারি in case of the ectopic pregnancy, and this is present in the adnexal region, not in the uterus. So uterus is empty. Clear? Yes, ma'am. বুঝতে পেরেছো? আমি কি শুনে রিপিট? পেরেছি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, এরপরে হলো if the tube is ruptured, in that case আমরা free fluid পাচ্ছি in the pouch of Douglas. That means ecogenic content in the pouch of Douglas. এবং যদি রাপচারটা অনেক বেশি সময় হয় এবং অনেক ফ্লুইড থাকে, সেই ক্ষেত্রে আমরা এরকম বলে যে this ecogenic content is present in the hepatorenal region, even the below the diaphragm. পুরো জিনিসটা আলট্রাসোনোগ্রাফি বলে দিবে in case of the ectopic pregnancy. Clear? Yes, ma'am. এখন আমি চলে আসি যে incomplete abortion. Incomplete abortion বলবে যে uterus is bulky, size বলে দিবে এত big size, and the uterine cavity contain the hypoechoic mass and the echogenic mass. তার মানে একটা hypoechoic কোনটা, যদি সলিড, যেটা কিনা কন্টেন্ট অফ দ্য, দ্যাট মিন্স দ্য টিস্যু গুলা, আর ব্লাড যেটা থাকবে, ব্লাডটা থাকবে হলো ecogenic. So hypoechoic, ecogenic দুটো জিনিস থাকবে. This is the productive concept is present in the uterine cavity. But there is no fetus. আমরা কোনো fetus পাচ্ছি না, and আমরা কোনো fetal heart sound ও পাচ্ছি না। বা এটা যদি incomplete abortion হয়, if it is a threatened abortion, তাহলে কি থাকবে? gestational sac থাকবে,
gestational fetal pole থাকবে, fetal heart থাকবে, everything is present, but subchorionic hemorrhage is there. Clear? Subchorionic hemorrhage will be there in case of the incomplete abortion. ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, যদি এটা হয় যে inevitable abortion, inevitable abortion এ কি হবে যে আমরা দেখতে পাচ্ছি যে the product is separated from the uterus, it is hanging, and mostly the fetal heart sound is absent. তার মানে প্রোডাক্টের টোটালি সেপারেট হতে হ্যাং করছে and cardiac pulsation is absent. তাহলে এখান থেকে কি হবে, cervix is getting dilated but whole quantity is inside the uterus. তাহলে তখন আমরা বলবো যে এটা inevitable abortion. So how can you understand this is the inevitable abortion? As because যে আমরা দেখছি যে there is a pain, there is a bleeding. When the pain and the bleeding is there, and আমি দেখবো যে height of the uterus is same because এখনো expression হয়ে বের হয়ে আসেনি, আমি যখন পিভি করছি করে দেখছি cervix is getting dilated, তখন all the findings যখন থাকবে তখন আমরা বলবো যে inevitable abortion we cannot retain the thing. Inevitable abortion মানে হচ্ছে when the abortion is progress in such a limit when the reversion is not possible, সেটাকে বলে কি inevitable. আর এটা হলো যে threatened abortion means when the pregnancy is complicated only with the subchorionic hemorrhage, only with the bleeding, and other than that everything is normal and pregnancy can be continued. যদি inevitable মানে হচ্ছে like a pregnancy cannot be continued, তাহলে pregnancy is মানে abortion is extended in such an extent when the continuation of the pregnancy is not possible, এটাকে বলা হয় inevitable abortion. আর এটা হলো threatened abortion হলো কি when the continuation of the pregnancy is possible, that means only the hemorrhage but there is no pain, there is no bleeding, cervix is closed, everything যখন closed থাকে তখন আমরা বলবো যে এটা threatened abortion. Clear? তো যদি threatened abortion হয় only subchorionic hemorrhage পাবো, বাকি everything will be normal. যদি আমরা দেখি যে এটা inevitable abortion, আমরা দেখবো যে product is floating, it is separated from the uterus but still everything is inside the uterus. যদি হয় এটা incomplete abortion, সেক্ষেত্রে আমরা কি দেখবো যে ইউটারাসের কন্টেন্টটা হলো এক্সপেল হয়ে গেছে, পার্শিয়ালি expelled out, partially ভিতরে রয়ে গেছে, তাহলে বলবো যে আপনি incomplete abortion and cervix is dilated. আর when আমরা complete কখন বলবো, যখন there is nothing inside the uterus, uterus is empty, তখন বলবো আমরা complete. So by doing the ultrasonography we can understand whether it is threatened, whether it is inevitable, whether it is incomplete, whether it is complete. And how are the missed abortion? Missed abortion আমরা কি দেখবো, একটা gestational sac পাচ্ছি, আমরা এখানে pole পাচ্ছি, আমরা fetus পাচ্ছি, but heart sound is absent. When the heart sound is absent before 28 weeks, this is called the missed abortion. When the heart sound is absent after 28 weeks is called the intrauterine fetal death. Clear? জি ম্যাম। বুঝে গেল? তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি অ্যাবর্শনটাও বুঝে গেলাম। And finally কি থাকলো, মোলার প্রেগন্যান্সি। মোলার প্রেগন্যান্সি যদি হয় সেখানে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংটা কেমন হবে, ইউটারাসটা enlarged and এখানে snowstorm appearance present, there is no fetus, there is no cardiac heart, nothing is there. যদি এটা কমপ্লিট হয়, মোল হয়। আর যদি পার্শিয়াল মোল হয় তাহলে আমরা ছোট্ট একটা সাইডে একটা বেবি দেখবো, ইটস এ টুইন। পার্শিয়ালি মোল হবে, পার্শিয়াল পোর্শনে আমরা দেখবো যে মোলার চেঞ্জেস এন্ড আর কিছু মোলার চেঞ্জ আমরা দেখার জন্য তাহলে আমরা আর কি দেখতে পাচ্ছি, bilateral theca luteal cyst. So bilateral theca luteal cyst is present in case of the molar pregnancy. তাহলে molar pregnancy আমরা কি পাচ্ছি, একটা হলো যে mole like structure, that is snowstorm appearance in the আচ্ছা snowstorm appearance in the uterus পাচ্ছি, ইউটারাসের মধ্যে কোনো বেবি থাকবে না। আর হচ্ছে bilateral theca luteal cyst, এই জিনিসটা যখন থাকবে তখন আমরা বলবো যে this is the molar pregnancy. Clear? So ultrasonography report can guide us whether it is incomplete abortion, whether it is molar pregnancy, whether it is a ectopic pregnancy. বাস এতটুকু হয়ে গেল। এখন চলে যাই what further investigation you should give. তখন তুমি বলবে যে blood CBC and the beta HCG. In case of the ectopic pregnancy, beta HCG will be less, minimum. In case of the incomplete abortion, beta HCG either normal and below that.
if it is a molar pregnancy, it is more than normal. That means it is the high. তাহলে আমরা বুঝবো যে molar pregnancy. Clear? Okay. এখন চলে আসি আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল। ইফ ইট ইজ ectopic pregnancy, in that case আমরা either conservative management or the surgical management. If it is the incomplete abortion, সেক্ষেত্রে we should make it complete. So complete আমরা করতে পারি by the দুইভাবে, একটা করতে পারি মেডিকেল ম্যানেজমেন্ট, একটা করতে পারি সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট মানে গিভিং দ্য prostaglandin, আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট করি আমরা by the suction evacuation or by the যেটাকে আমরা বলি যে MVA, manual vacuum aspiration. এটা হলো যে আমরা কন্টেন্ট থেকে বের করে চলে নিয়ে আসি in case of the incomplete abortion. আর যদি হয় molar pregnancy, the management will be যে একটা হলো যে suction evacuation followed by patient, কিন্তু suction evacuation করলে শেষ হলো না, আমাদেরকে তাকে ফলো আপে রাখতে হবে। ক্লিয়ার? এটা হলো পোস্ট ইভাকুয়েশন ফলো আপে আমরা রাখবো until next 1 year. এটাকে আমরা বলি যে molar pregnancy। মনে থাকবে? ওকে, জি ম্যাম। আচ্ছা, আমাদের মিটিং টাইম এখনই শেষ হয়ে যাবে। আমি আবার তোমাদের ইনভাইটেশন পাঠাবো। এখন আমি শুরু করব যে ইনকমপ্লিট অ্যাবর্শন থেকে শুরু করব। আই উইল ডিসকাস উইথ ইউ জাস্ট হাফ অ্যান আওয়ার হলো অ্যাবর্শন, আর হাফ অ্যান আওয়ার না 20 মিনিটস, বাট আই উইল মোর ডিসকাস উইথ ইউ উইথ দ্য মোলার প্রেগন্যান্সি। ক্লিয়ার? জি ম্যাম। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা বলি যে আমরা ওই পেশেন্টটাকে আমরা পেয়েছি। তাহলে আমরা যদি একটা পেশেন্ট এরকম আমরা পাই যে 20, যে কথাটা বললাম 28 weeks প্রেগন্যান্সি, গ্র্যাভিডা সেকেন্ড, তার হিস্ট্রি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন। এখন আমরা একটিভ প্রেগন্যান্সি আমরা বলেছি। একটিভ প্রেগন্যান্সি মানে হলো যে আমরা দেখে নিয়েছি যে তার বিটাসিজি লেভেল কত, তার জেস্টেশনাল স্যাকটা কতটুকু আছে এবং তার কত উইকস। ইফ দ্য জেস্টেশনাল স্যাক ইজ লেস দেন 3 and BTCG level is less than 3000, সেখানে আমরা করছি সেটা হলো যে মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া তোমাদের লাস্ট দিন বলেছিলাম, মনে আছে তো? মনে আছে? ইয়েস ম্যাম। ক্রাইটেরিয়া অফ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট তোমরা শিখে রাখবো। ক্রাইটেরিয়া অফ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট। এখন তোমাকে একটা কথা বলতে পারি যে ক্রাইটেরিয়ার মধ্যে যে আমরা কখন হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট। একটা তো ইন্ডিকেশন আমরা বলেই দিয়েছি যে যদি এরকম কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট ইজ যে আমরা দিচ্ছিল মেথোট্রেক্সেট। সো যদি সে ইমিউনো কম্প্রোমাইজ একটা পেশেন্ট থাকে তাহলে তো তাকে আমরা মেথোট্রেক্সেট দিব না, তাই না? যদি সে ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাহলে আমরা মেথোট্রেক্সেট দিব না। তার যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাহলে কিন্তু আমরা মেথোট্রেক্সেট দিব না। যে ওয়েন সে হিউম্যানিক্যালি আনস্টেবল একটা পেশেন্ট থাকে তখন আমরা মেথোট্রেক্সেট দিব না। সো আমাকে কিন্তু এই জিনিসটা ঠিক ক্লিয়ার রাখতে হবে যে পেশেন্ট ইজ হিউম্যানিক্যালি স্টেবল এবং তার ইমিউন কোনো হাইপোইমিউন কোনো রেসপন্স নাই। দোজ হু আর হ্যাভিং দ্য হাইপোইমিউন রেসপন্স অথবা অ্যাক্টিভ কোনো তার ইনফেকশন আছে তাকে আমি কিন্তু মেথোট্রেক্সেট দিয়ে কিন্তু তার ইমিউনিটি আরো লোয়ার ডাউন করে তাকে সেপ্টিসিমিয়া বানাবো না। সো আমাকে আগে ঠিক করে নিতে হবে যে শি ইজ হিউম্যানিক্যালি স্টেবল এবং তার কোনো ইনফেকশন নাই and everything is fine এবং তার immune state is normal, তাহলেই আমরা তাকে মেথোট্রেক্সেট আমরা দিতে পারি। ক্লিয়ার? ডোজটা আমরা বলেছি, ডোজ হচ্ছে যে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 1 to 2 মিলিগ্রাম। সো ইনিশিয়ালি আমরা 50 থেকে 100 দিচ্ছি, দিয়ে আমরা ওয়েট করি ফর 1 to 3 days। আমরা দেখছি যে বিটাসিজি লেভেল কতটা কমছে। যদি বিটাসিজি লেভেল দেখে কমে যাচ্ছে তখন আমরা ওয়েট এন্ড সি, যদি দেখি স্ট্যাটিক থাকে ইন দ্যাট কেস উই ক্যান গিভ অ্যানাদার ডোজ। আর যদি দেখি প্রোগ্রেসিভলি হাই হয়ে গেছে তখন আমাদেরকে এটা অ্যাবান্ডন করে আমাদেরকে সার্জিক্যাল ম্যানেজমেন্টে চলে যেতে হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো মোটামুটি একটিভি প্রেগন্যান্সিতে বেশি কিছু লাগে না। একটিভি প্রেগন্যান্সি তোমাদের কেস থাকা উচিত, বাট আমরা কেস আসলে রাখি না বিকজ কেস রাখতে গেলে যেটা হবে যে তোমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা কেস রাখি হচ্ছে মোলার প্রেগন্যান্সি এন্ড ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শনও রাখি অথবা থ্রেটেন অ্যাবর্শনও রাখি। ওকে, সো আমি এখন তোমাদেরকে পড়াতে চাচ্ছি থ্রেটেন অ্যাবর্শন। তোমাদের অ্যাবর্শনের কেস পড়ানো হয়েছে? ম্যাডাম কি কেস পড়িয়েছেন তোমাদেরকে? তোমাদেরকে অ্যাবর্শনের কেস পড়ানো হয়েছে? শুধু লেকচার মতো হয়েছে। লেকচারের মতো, নট কেস? না।
আচ্ছা, তোমরা কি এখন টেস্ট করতে চাচ্ছ? হলো গ্র্যাভিডের সেকেন্ড প্যারা 1 এবং সেটা হলো সিজারিয়ান সেকশন। এখন তার কমপ্লেইন হচ্ছে হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া ফর 8 উইকস এন্ড তার হলো যে স্ক্যান্টি পারভাজিনাল ব্লিডিং, পিভি ব্লিডিং থাকছে উইদাউট প্যাসেজ অফ এনি ক্লট, এবং তার কোনো পারভাজিনাল পেইন নাই, অ্যাবডোমিনাল পেইন নাই। সেক্ষেত্রে আমরা তাহলে এইটাকে আমরা কি বলতে পারি যে এবং এই প্রেগন্যান্সিটা যেটা হয়েছে বাই লিভিং দ্য ওভুলেশন ট্র্যাক্ট, কি বলতে পারি তার আমরা what are the question we should ask to her? আমরা কি কোয়েশ্চেন করব তাকে? 28 years of pregnancy না, একটা তো বলেছি সে অ্যামেনোরিয়া আছে, লরিকুলার পেইনটা নাই, অনলি পারভাজিনাল ব্লিডিং, স্ক্যান্টি পারভাজিনাল ব্লিডিং, এটা তার ওভুলেশন রিঅ্যাকশন করে হয়েছে। আগে প্রেগন্যান্সিটা হলো তার সিজারিয়ান সেকশন 3 years old বেবি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কি what additional question we should ask? We should ask about the sanction of the pregnancy, isn't it? এই তোমাদের শুরুতেই বলেছি যে sanction of the pregnancy তার কি এক্সাইটেড সানসিটিভ কিনা সেটা আমাদের দেখতে হবে, আমি বলেছিলাম না তোমাদের? অথবা তার কি প্রেগনেন্সি সানসিটিভ কি রিগ্রেস করে গেছে কিনা। লাইক এটা যদি মিসড অ্যাবর্শন হতো তাহলে কিন্তু সানসিটিভ অফ দ্য প্রেগনেন্সি কিন্তু রিগ্রেস করে যেত, ঠিক আছে না? If the patient is having the exaggerated symptom of pregnancy, that means this is the molar pregnancy. If the patient is having the normal sensitive of the pregnancy, তার মানে হচ্ছে 13 বছর। If it is associated with the regression of the sensitive of the pregnancy, তার মানে হলো missed abortion. Clear? বুঝে গেল? যদি regression তোমরা আবারও লিখে রাখো, যদি regression of the symptom of the pregnancy means she is having either complete abortion or the missed abortion. If it is the maintain the normal sensitivity of the pregnancy, this is the threatened abortion because তার pregnancy আর কোনো প্রবলেম তার হয়নি। ক্লিয়ার? আর যদি সে বলে exaggerated sensitivity of the pregnancy, তাহলে বলবো যে এটা molar pregnancy। তাহলে সে বললো যে আমার sensitivity of the pregnancy is normal, আমার nothing is abnormal except one thing, যে I am having pervaginal bleeding and this bleeding is scanty bleeding and without any clot and I am not having any abdominal pain। ঠিক আছে? এই কথাগুলো যখন বলবে তখন আমরা তাহলে কি মনে করব যে আমরা এরপরে আর কি এনি আদার কোয়েশ্চেন, আর কি কোয়েশ্চেন করব আমরা পেশেন্টকে? তুমি একটা কেস করছো, আর কি কোয়েশ্চেন করব? What is a Fracey mass? না, ওটা তো হয়ে গেল, সেটা বলে যে কোনো মাস যায়নি, কিছু যায়নি, ব্লিডিং ইজ ওভার। তাহলে আমাদের কজ গুলো আগে জানতে হবে না? আমরা বলবো না যে তোমার কি এর মধ্যে কোনো জ্বর হয়েছিল কিনা, তোমার কি কোনো ইনফেকশন হয়েছিল কিনা, তোমার কি কোনো ইউরিন ইনফেকশন হয়েছিল কিনা, তুমি কি কোনো এক্সপোজারে গেছো কিনা। এমন হতে পারে যে তার একটা রেডিয়েশন এক্সপোজারে গেছে বা কোনো মেডিকেশন সে খেয়েছে, তুমি কোনো মেডিসিন খেয়েছো কিনা। তোমার এই হিস্ট্রি গুলো কিন্তু সব চলে আসতে পারবে যে whenever the pregnancy is complicated with vaginal bleeding, তাহলে তোমাকে কিন্তু এই কোয়েশ্চেন গুলো সব বলতে হবে যে তোমার কি এর মধ্যে কোনো জ্বর হয়েছিল, তুমি কি কোনো ড্রাগ খেয়েছিলে, তোমার কি কোনো ইউরিন ইনফেকশন বা অন্য কোনো অসুখ বা কোনো ধরনের ডিজিজ ছিল কিনা। ঠিক আছে? এই কথাগুলো কিন্তু আসবে। লাইক ও এমনও হতে পারে সে বলতে পারে যে আমার যেরকম যে লাস্ট 2 উইকস থেকে আমার ইয়ে ছিল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল। অথবা সে বলতে পারে যে আমার 2 উইকস ব্যাক আমার কিন্তু হাই ফিভার ছিল। অথবা সে বলতে পারে আমার কিন্তু ভীষণ ডায়রিয়া হয়েছিল। এমন হতে পারে যে আই এম ডায়াবেটিক এবং আমার ডায়াবেটিসটা কমপ্লিটলি আনকন্ট্রোল। ঠিক আছে? তাহলে আমাকে কিন্তু এই হিস্ট্রিগুলো নিতে পারে হবে যে এই যে তার থ্রেটেন্ড অ্যাবর্শনটা হয়েছে, তাহলে কি কি কজ হতে পারে এবং সেই কারণগুলো তার আছে কিনা জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? বুঝে গেল? ওকে, এরপরে আমি এই হিস্ট্রিগুলো নিব। তারপরে তার মানে হলো হিস্ট্রি অফ দ্য পাস্ট ইলনেস এবং তার কোনো ফ্যাক্টর আছে কিনা যেটার সাথে রিলেটেড, এই জিনিসটা কিন্তু আমরা জানবো। তারপরে আমরা জানতে পারছি তার ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলি থেকে এরকম আছে কি, সে বলবে হয়তো যে আমার মায়েরও এরকম রিকারেন্ট অ্যাবর্শন হতো, এই জিনিসটা হয়তো বলতে পারে। এরপরে আমরা যাবো ফ্যামিলি হিস্ট্রি পরে পার্সোনাল হিস্ট্রি, যে সে কোনো অনেকে থাকে যে স্মোকার হতে পারে, সে
অ্যালকোহল খেতে পারে, সে ড্রাগ নিতে পারে, এই কথাগুলো কিন্তু আমাদের জানতে হবে। তার মানে তার পার্সোনাল হিস্ট্রি আমাকে জানতে হবে। এরপরে আসবে হলো মেনস্ট্রুয়াল হিস্ট্রি, দ্য সাইকেল রেগুলার আছে কিনা, এলএমপি আমরা জেনে নিচ্ছি। এরপরে আমরা যেটা করে অবস্টেট্রিক হিস্ট্রি আমরা জানি যে আমরা বলেছি ম্যারিড ফর 5 years এন্ড দিস ইজ দ্য গ্র্যাভিডাস সেকেন্ড প্যারা 1 এবং সেটা সিজারিয়ান সেকশন হয়েছিল। যেহেতু তার ওভুলেশন ইন্ডাকশন হয়েছে, তার মানে শি হ্যাজ গট দ্য হিস্ট্রি অফ ইনফার্টিলিটি। As we know that whenever there is infertility, whenever there is a chances of the ovulation induction হলে তার কিন্তু অ্যাবর্শন হওয়ার চান্সেসও কিন্তু বেশ হয়ে যায়। সো আমাকে যদি বলতে হয় যে এই পেশেন্টের জন্য তোমার কজ কি মনে হচ্ছে, তুমি বলতে পারো it might be associated with the factors of the infertility and the ovulation induction. Clear? ঠিক আছে, ওকে। তারপরে তাহলে তোমার হিস্ট্রিটা কিন্তু খুব নাইসলি তোমাকে দিতে হবে, এবং তার যে ব্লিডিংটা হচ্ছে এর সাথে কোনো প্রোডাক্ট দিয়েছিল কিনা, তার সায়েন্সের মধ্যে প্রেগন্যান্সি কেমন আছে, সব তোমাকে জানতে হবে। এরপরে কেয়ারফুল হিস্ট্রি টেকিংয়ের পরে তাকে হলো ফিজিক্যাল এক্সামিনেশন করে আমি ফার্স্ট অফ অল আমি দেখবো যে তার টেম্পারেচার কেমন, তার এনিমিয়া আছে কিনা, তার ডিহাইড্রেশন আছে কিনা, তার জন্ডিস আছে কিনা। আমি আরেকবারে বলেছি যে দিস অ্যাবর্শন মাইট বি বিকজ অফ দ্য ডায়রিয়া, ডিসেন্ট্রি, সেখানে কি ডিহাইড্রেশন হয়ে যায়, তার ইউটেরাইন সার্কুলেশনটা কমে যায়, সেখানে এটা হতে পারে। It might be because of the uncontrolled diabetes, uncontrolled hypertension. So whenever uncontrolled diabetes, তাহলে হয়তো কি তার প্রেগন্যান্সিটা কিন্তু প্রপারলি হচ্ছে না, সে কারণে এটা হতে পারে। আনকন্ট্রোলড হাইপারটেনশন যদি হয়, তাহলে তার কোরিওডেসিডুয়াল যে ইয়েটা, মানে ব্লাড সাপ্লাই উইল বি হ্যাম্পার, সেজন্য এটা হতে পারে। তার কোনো ইনফেকশন তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট মাইট বি দ্য পসিবল ইনফেকশন হুইচ মে কজেস, সেখানে আমরা বলবো যে টর্চ ইনফেকশনটার কথা আমরা অবশ্যই বলবো। এছাড়া যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল যে কোনো ইনফেকশনের জন্য কিন্তু অ্যাবর্শনটা হতে পারে। ঠিক আছে, নেক্সট হলো যে আমাদের এরপরে আমরা হার্ট লাং দেখছি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা করবো, করে আমরা দেখবো যে আমরা কোনো পালপেবল লাং মাস কিছু পাচ্ছি কিনা, জিনিসটা দেখবো। এরপরে পার ভ্যাজিনাল এক্সামিনেশন তোমাকে জিজ্ঞেস করবে, ইউ আর নট অ্যালাউড টু ডু দ্য পার ভ্যাজিনাল এক্সামিনেশন, বাট ইফ somebody is allowed to do the par vaginal examination, that is what will be the procedure. তাহলে আমি শুরুতে কি বলবো, I should do the প্রথমে আমরা যেটা করছি পার স্পেকুলাম এক্সামিনেশন। আমরা পার স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা জাস্ট দেখে নিচ্ছি whether the cervix is open or closed, whether something is hanging, তার মানে কোনো ইনকমপ্লিট অ্যাবর্শন আছে কি নাই, এতটুকু আমরা দেখবো। এবং আমরা বের করে আমরা খুব সফটলি জেন্টলি বায়োনিউমেরিক্যাল করে দেখবো হাইট অফ দ্য ইউটারাস কতটুকু আছে। ক্লিয়ার? এন্ড কোনো সার্ভাইকাল এক্সাইটেশন পজিটিভ আছে কি নাই। Yes, ma'am. বুঝে গেল? তাহলে cervical excitation, that means cervical excitation, the whenever I move the cervix, in that case it will be tender or pain. এটা কখন হতে পারে? দুইটা কারণ হতে পারে, একটা হতে পারে ectopic pregnancy, আরেকটা হতে পারে septic abortion. One is the ectopic pregnancy, one is the septic abortion. Septic abortionও কিন্তু cervical excitation may be positive. So septic abortion টা আমরা বুঝবো কি করে? যে whenever any sort of abortion, it might be incomplete, it might be threatened, it might be inevitable, or the missed abortion is added with infection is the septic abortion. তো septic abortion যখনই থাকবে তখন পেশেন্ট কমপ্লেন কি করবে? পেশেন্ট কমপ্লেন করছে যে I am having high fever, I am having the foul smelling per vaginal discharge and abdominal pain. So these are the triad. একটা কি বললাম? হাই ফিভার, আর কি বলছি? per abdominal pain, তার মানে abdominal pain, আরেকটা বলেছি কি? foul smelling per vaginal discharge. Clear? ওকে, আচ্ছা। তাহলে আমি এখন তাহলে আমাদের হিস্ট্রি টেকিং ওভার হয়ে গেল, পার ভ্যাজিনাল এক্সামিনেশনও করে ফেললাম। আমি পিভি করে আমি দেখলাম যে হাইট অফ দ্য ইউটারাস 8 উইকসই আছে, and cervix is closed, and only fresh blood my hand is stained with the fresh blood, that means fresh blood is coming out for vagina. So what will be the diagnosis, provisional diagnosis? Threatened আমি abortion. থেকে প্রফেশনাল ডায়াগনোসিস কি বলবো? কাজল, ইরাদা, Yes, ইরাদা, ma'am.
Yes, ma'am. তুমি আমাকে বলো what is the diagnosis of this patient? আমি যে পেশেন্টটাকে ডিসক্রাইব করব ডায়াগনোসিস কি? ম্যাম কোয়েশ্চেনটা ম্যাম শোনা হয়নি। কেন আমি তো দুবার কোয়েশ্চেনটা বলতে আপনি ইউ আর নট লিসেনিং, তাই না? তুমি শুনছো না আমার কথা? ম্যাম আমি এইমাত্র আসছি ম্যাম, আমি এইমাত্র রিং। এইমাত্র এসছে। আমার কোয়েশ্চেনটা ছিল যে আমি পারভেজনাল এক্সামিনেশন আমি করেছি, পারভেজনাল এক্সামিনেশন করে আমি দেখলাম যে মাই হ্যান্ড ইজ অনলি স্টেইনিং উইথ দ্য ব্লাড and uterus is normal size, nothing is present, everything is normal, তাহলে my diagnosis কি হবে? সে হলো গ্র্যাভিডাস সেকেন্ড এবং তার আগে একটা সিজারিয়ান সেকশন আছে 3 years old বেবি। আমি ডায়াগনোসিস কি বলবো? Threatened abortion. Twinkle, जी मैम twinkle, can जी मैम जी मैम what is the diagnosis of this patient? मैम threatened abortion Yes, it's the case of, আমি আগে বলতে হবে যে আর্লি প্রেগন্যান্সি বলতে পারি অথবা 8 weeks প্রেগন্যান্সি। তারপরে হলো কি ও হলো গ্র্যাভিডাস সেকেন্ড 8 weeks of pregnancy with threatened abortion. Second gravida 8 weeks pregnancy with threatened abortion. এখন তোমাকে বলবে তাহলে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? What is the differential diagnosis? Differential diagnosis কি? DD, incomplete abortion এর differential diagnosis আমি কি বলবো? একটা বলতে পারি missed abortion, আরেকটা বলতে পারি inevitable abortion, ঠিক আছে? One is the inevitable abortion, another is the missed abortion. So how can you differentiate this is threatened abortion, inevitable abortion and missed abortion? এটা কিন্তু তোমাদের রিটেনও লাগে। যদি missed abortion হয় তাহলে আমি from the history আমি কি বলবো যে regression of the sensitive of the pregnancy। এখানে আমি বলেছি যে sensitive of the pregnancy is normal, so this is not the missed abortion. This is number 1. Number 2, আমি বলবো যে পারভেজনাল এক্সামিনেশন যখন করেছি তখন আমি দেখছি যে if it is the missed abortion, in that case the bleedingটা তোমার থাকবে altered brownish in color, altered brownish in color. In case of the threatened abortion, the color is fresh blood. Clear? Number 3, height of the uterus will be less in case of the missed abortion. In case of the threatened abortion, height of the uterus corresponded with the gestational age. Clear? এই তিনটা করে আমি বুঝে নেব যে whether it is missed abortion অথবা whether it is incomplete threatened abortion. And finally, for the diagnosis, we need to do the blood and the ultrasonography. Blood যদি আমরা করি beta HCG will be normal for the gestational age in case of the threatened abortion. If it is the missed abortion, the beta HCG level will be less. And ultrasonography তে if it is a missed abortion, সেই ক্ষেত্রে আমরা পাবো যে gestational sac পাবো এবং এখানে fetusও পাবো, but cardiac pulsation is absent. In case of the missed abortion, the cardiac pulsation will be present. Clear? শুনতে পেয়েছো? জি ম্যাম। जी मैम তোমাদের এন্ট্রি খুব ডিলে হচ্ছে, তোমাদের 46 ছিল অ্যাটেন্ডেন্স, নাও ইট ইজ 32। সো এত ডিলে হচ্ছে কেন? ধুমধুম করে ঢুকে যাওয়া হয়েছে। আচ্ছা, আর হাউ অ্যাবাউট দ্য ইনএভিটেবল অ্যাবর্শন? যদি থ্রেটেন্ড অ্যাবর্শন থাকে, চান্সেস অফ দ্য প্রেগন্যান্সি ইজ পারসিস্টেড, এখানেও পারসিস্টেড, এখানেও পিভি ব্লিডিং আছে, ইনএভিটেবল পিভি ব্লিডিং আছে। ইন কেস অফ দ্য থ্রেটেন্ড অ্যাবর্শন, পিভি ব্লিডিং ইজ স্ক্যান্টি. In case of the inevitable abortion, PV bleeding will be more, even mixed with clot. Clear? Threatened abortion, there is no pain. Inevitable abortion, there is pain. Clear? If I do the ultrasonography, parvaginal examination, in case of the inevitable abortion, the cervix might be open, but there is no flashing mass passes through the cervix. In case of the threatened abortion, the cervix is closed. Clear? जी मैम জি ঠিক আছে তো? And finally, ultrasonography.
আল্ট্রাসোনোগ্রাফি যদি আমরা করি তাহলে ইন কেস অফ থ্রেডিং অ্যাবর্শন আমরা দেখবো যে স্যাক, পোল, Hudson, everything is present. Only the chorioidal small portion of the hemorrhage. In case of the incomplete inevitable abortion, আমরা কি দেখবো যে cardiac position mostly absent because the gestational যে sac-টা এটা completely separate from the uterus and it floats. এটা float করতে থাকবে in case of the incomplete abortion, কি বলে inevitable abortion. Finally, the management. If it is a threatened abortion, we should continue the pregnancy. If it is an inevitable abortion, we should expedite the abortion. That means we should complete it by doing the MVA. Clear? বুঝা গেল? তাহলে তোমাদের differential diagnosis is over. তাহলে what investigation we should give? তাহলে আমরা বলবো যে blood for CBC and the beta HCG, and for the management protocol, we should go for the blood grouping. So can you please tell me what is the importance of the blood grouping? What is the importance of the blood grouping in case of this patient? Sanjida. RH বলো। typing. কি হবে সঞ্জিতা বলো? RH typing. হ্যাঁ করছি। Why? What is the importance of the doing the blood grouping and RH typing? To prevent erythroblastosis. Now, একটা হচ্ছে হলো যে we Blood might need the transfusion. immediate blood transfusion. This is number one. Apart from that, is there any other importance? আর কি importance আছে? ম্যাম RH incompatibility এর জন্য যদি RH typing Yes, definitely. If the patient is RH negative and husband is RH positive, আমরা কি দিব? NTD injection দিচ্ছি মাকে intramuscularly. And other than that, there is a chances of the RH isobutylation, which may causes the formation of the antibody, and these antibody will ultimately kill the future pregnancies. And this is why we need to give the NTD. If it is even the threatened abortion, in case of a threatened abortion, if we are not giving the NTD, in that case there is the formation of the antibody, and this antibody will gradually increases, and it will causes the intrauterine fetal death in the coming days. তার মানে ও হতো আইসোলেশন হয়ে আলটিমেটলি intrauterine fetal death হতে পারে, অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, দিস সর্ট অফ কমপ্লিকেশনস গুলো হয়ে যেতে পারে, এন্ড দিস ইজ ওয়াই আইসোলেশন না হওয়ার জন্য আমরা দিচ্ছি হলো এনটিডি. সো দিস ইজ ওয়াই ব্লাড গ্রুপিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট হিয়ার. ক্লিয়ার? yes ma'am. এখন তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য ফেট অফ দ্য থ্রেটেন্ড অ্যাবর্শন. হু উইল আনসার? বুশরা খান. বুশরা খান. Bushra, I'm calling you. জি ম্যাম। তুমি আমাকে বলো যে what are the fate of the threatened abortion? বলো তো fate কি? ইরাদা সিং. ইরাদা. ম্যাম It can go to inevitable abortion. Yes. And, in some cases, ma'am, it may the pregnancy may continue to the viability, and ma'am, there may be ma'am, also incomplete or complete abortion. Yes. তাহলে আমি ইনিশিয়ালি বলবো যে as the pregnancy is only threatened by bleeding, that means সে আমাকে ইনফরমেশন দিয়ে দিল I have having some problem. It might be because of the infection, it might be because of the progesterone deficiency, it might be because of the blood sugar or anything else. So আমি পেশেন্টকে রেস্ট রাখছি. If আমরা ভিটামিন দিচ্ছি, মিনারেলস দিচ্ছি, তারপর ফুড নিউট্রিশন দিচ্ছি, তাকে রেস্টে রাখছি. এবং যদি if the pregnancy goes well, in that case there is a continuation of the pregnancy more than 80%. Clear? আর যদি আমাদের যদি প্রোগ্রেস না করতে পারে তাহলে এটাকে ফার্দার প্রোগ্রেস করে এটা inevitable then incomplete then complete abortion.
So if it is not complete by the way, in the aseptic way, in that case there is a chances of septic abortion as well. So what is the most commonest complication? Missed abortion. Unless during the incomplete abortion missed abortion, because residual hemorrhage, so it causes the separation of the residua and chorion. Separation হতে হতে একটা সময় কি হবে যে circulation will be distorted and ultimately the baby will die inside. So most commonest যে complication সেটা হবে কি missed abortion. এছাড়া হতে পারে inevitable abortion, incomplete abortion, complete abortion, even if it is complicated with the infection, that is the septic abortion. So these are the complications of the threatened abortion. If the pregnancy continues, what might be the fate? That means some portion of the placenta is disturbed. So whenever the placental portion is disturbed, in future, there is a chances of the seeing antenatal hemorrhage যদি হয়, যদি এটা early pregnancy hemorrhage হয়, it may cause the late pregnancy hemorrhage. The late pregnancy hemorrhage কেন হতে পারে? Because of two things, because of placenta previa অথবা abruption placenta. Clear? So there is a chances of the placenta previa or the abruption placenta because of the abnormal placentation. Number two, as because the placental function is not optimum, so there is a chances of the IUGR, low birth weight baby, preterm labor, premature rupture of membrane. মনে থাকবে তো? বুঝতে পারছো তোমরা? Yes, শুনতে পাচ্ছো? ma'am. Yes, ma'am. তাহলে আমরা কি বলছি, অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি কন্টিনিউ করছে না, তাহলে অ্যাবর্শনে অল দ্য কমপ্লিকেশন অফ অ্যাবর্শন হয়ে যাচ্ছে, এন্ড প্রেগন্যান্সি কন্টিনিউ করছে, সেক্ষেত্রে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে উইথ দ্য প্লাসেন্টা, তাহলে আইদার লো লাইং প্লাসেন্টা অথবা অ্যাবর্শন প্লাসেন্টা, বিকজ দ্য প্রবলেম ইজ উইথ দ্য প্লাসেন্টা, সো দ্য কমপ্লিকেশন উইল বি উইথ দ্য প্লাসেন্টা। সো এটা হতে পারে একটা অ্যাবর্শন প্লাসেন্টা, এটা হতে পারে লো লাইং প্লাসেন্টা, এন্ড সাবসিকুয়েন্টলি প্লাসেন্টাল ফাংশন লেস, সেই জন্য কি হতে পারে আইউজিআর, তারপরে কি হতে পারে যে low birth weight baby, preterm labor, premature rupture of membrane. And if the placental function is seriously disturbed and there is intrauterine fetal death, it may lead to IGR পরেরটা কি থাকবে, যে growth retardation তো আমরা বলেছি, এরপরে থাকবে হলো fetal distress, which may lead to even the intrauterine fetal death. On the other way, আর কি হতে পারে, preterm labor হয়ে গেল and all the complication of the preterm labor. তারপর ডেলিভারিটা যখন হলো, there is chances of the interpartum hemorrhage. ডেলিভারির পরে কি হতে পারে, postpartum hemorrhage, even the retained placenta. So all the complication may present as because the placenta is abnormal. মনে থাকবে? তোমরা এই কেসটা খুব ভালো করে পড়বে, বিকজ threatened abortion ইনোনোভিসলি এটা তোমাদের থাকে, একটা কেস কিন্তু তোমাদের থাকে threatened abortion. তাহলে threatened abortion যখন বলবে, তাহলে ওখান থেকে তুমি ধরেই নিবা যে define abortion, causes of abortion, classify abortion, then আসবে হলো symptom, then how can you differentiate the threatened abortion from the others, এরপর আসবে what might be the possible complication of the threatened abortion. Clear? এই জিনিসগুলো সব আসবে। Okay? Yes, ma'am. Okay. যখন admit the patient for the reassessment, proper evaluation, and management proper. On the other way, if the bleeding is less and patient is not willing to stay but rest, the nutritional supplementation given properly, তাকে reassure করব, proper counseling করছি, and আমরা যদি মনে করি যে তার progesterone deficiency আছে, in that case we can give the progesterone supplementation. তোমাকে কোয়েশ্চেন করবে progesterone কি কি ফর্মে দেওয়া যায়, তোমার answer will be যে it can be given orally, it can be given intramuscularly, it can be given vaginally. Clear? তাহলে আমরা কি পেয়েছি, একটা পেয়েছি ইনজেক্টেবল, একটা পেয়েছি ওরাল, আর একটা পেয়েছি কি ভেজাইনাল।
ইনজেক্টেবল যেটা সেটাকে আমরা যে এইচপিসি যেটা বলে হাইড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, হাইড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট ইনজেক্টেবল। এটার ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম এভরি উইকলি। ক্লিয়ার? 500 মিলিগ্রাম এভরি উইকলি ইন্ট্রামাসকুলারলি, হাইড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। মনে থাকবে? Yes, ma'am. এখন চলে এসে আমরা ওরাল ফর্ম। ওরাল ফর্ম আমরা মাইক্রোনাইজড প্রোজেস্টেরন আমরা দিই, যেটা মাইক্রোজেস্ট আমরা বলি। আমরা ডাইডোস্টেরন দিতে পারি, যেটা বলে কি আমরা ডাইডোস্টেরন, মেড্রোফাস্টান যেটাকে আমরা বলি। এটার ডোজ যেটা হলো 10 টু, যদি মাইক্রোনাইজড দেই তাহলে 200 থেকে 400 মিলিগ্রাম, আর যদি ডাইডোস্টেরন দেই তাহলে এটার ডোজ হচ্ছে হলো যে 10 মিলিগ্রাম 2 টাইমস ডেইলি। আর মাইক্রোনাইজ প্রোজেস্টেরন যেটা সেটা কিন্তু ভেজিনালিও দেওয়া যায়। এটা এটা ক্রায়ন নামে একটা জেল পাওয়া যায়, ভেজিনাল জেল। উই ক্যান অ্যাপ্লাই দ্য ভেজিনাল জেল অথবা ভেজিনাল ট্যাবলেট। ক্লিয়ার? ম্যাম ওরাল ফর্মটা আরেকবার বলা যাবে প্লিজ? আবার পুরোটাই আবার বলছি, there are 3 form, either তোমাদের কিন্তু এটা ধরেই নিবা যেটা তোমাদের জিজ্ঞেস করা হবে, এটা একদম জিজ্ঞেস করা হয় এবং বইয়ে কিন্তু কোথাও লেখা নেই। So progesterone can be given একটা হলো injectable, একটা হলো oral, একটা হলো vaginal. If it is injectable only one type, সেটাকে আমরা বলি যেটা বলে hydroxyprogesterone acetate, HPA, hydroxyprogesterone acetate. The dose will be 500 milligram every weekly. এটা ডিপোর্ট। এছাড়া আরো কিছু ইনজেকশন আছে ডেইলি বেসিস, জেস্ট্রন, এটা দেওয়া যায় এভরিডে। এটা তোমাদের বলার দরকার নেই, আইদার উইকলি অথবা ডেইলি দুই ফর্মে পাওয়া যায় তোমরা বলবে। ইট ক্যান বি গিভেন ইন্ট্রামাসকুলারলি। দেন চলে এসে আমরা ওরালটা পাওয়া যায় ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট। এটা আছে হলো যেমন হলো ডাইডোস্টেরন, এরোনোস্টেরন, ইভেন মেড্রোক্সিপ্রোজেস্টেরন দেওয়া যায়, বাট আমরা ইউজ করি না। সো ডাইডোস্টেরন যেটা সেটাকে আমরা 10 মিলিগ্রাম 2 to 3 times daily. If it is micronized progesterone, সেক্ষেত্রে আমরা দিচ্ছি হলো 200 থেকে 400 মাইক্রোগ্রাম। আর যদি এরোনোস্টেরন হয় তাহলে 5 to 10 মিলিগ্রাম। আমরা ওরালি দিচ্ছি ইন ডিভাইডিং ডোজ, every day, either twice daily অথবা 3 times daily. This is the oral form. We can give the micronized progesterone vaginally. It can be given in the form of gel or tablet. It every day twice দেওয়া হয়। Clear? তোমাকে যদি বলা হয় যে what are the indication, আমরা কেন দিচ্ছি প্রোজেস্টেরন, তুমি বলবে যে it's a uterine sedator, the uterus কে ঘুম পাড়িয়ে দেয়। So estrogen causes the contraction, progesterone causes relaxation. So whenever the uterus is relaxed, the circulation will be more. Whenever there is a contraction, আমরা জানি যে uterus muscle গুলো একটু crisscross থাকে, and in between the muscle there is a vessel. So whenever muscle contract, the vessel will be compressed, the blood supply will be less. So keeping the proper blood circulation, we should give the progesterone. Clear? ঠিক আছে? নাও এখন আমরা কি করছি, পেশেন্টকে আমরা সিরিয়ালি আমরা আলট্রাসোনোগ্রাফি করব। একটা তো আমরা করছি 20 উইকস একবার আমরা করছি অ্যানোমালি স্ক্যান দেখার জন্য, বিকজ congenital abnormalities is the one of the causes of abortion. So to exclude it, we should do the ultrasonography. তাহলে congenital anomalies আমরা করতে পারি, একটা করি যেটা 11 থেকে 13 উইকসে, সেটাকে বলা হয় কি যে ডাউন স্ক্রিনিং। যদি আমরা কার্ডিয়াক অ্যাবনরমালিটিস আছে কিনা দেখার জন্য আমরা 16 উইকস একটা করতে পারি। এন্ড আমরা 20 উইকস প্লাস মাইনাস 2 উইকস, মানে 18 থেকে 22 উইকসে আমরা একটা মেজর একটা কনজেনিটাল অ্যানোমালি স্ক্যান আমাদের করা হয়, একদম হেড টু টো আমরা সব অ্যাবনরমালিটিস আছে কিনা আমরা দেখে নিই। ক্লিয়ার? তাহলে আমরা উই শুড পারফর্ম অ্যানোমালি স্ক্যান
and 32 weeks onward আমরা serial ultrasonography করব to see the fetal growth trend. Okay, fetal growth trend বলতে কি বোঝাচ্ছি যে আমি বলেছি there is a chances of the IUGR, তাহলে whether the growth is normal or not এটা দেখার জন্য আমরা growth trend দেখছি from 32 weeks onward, এবং এটা দেখা হয় every 2 to 3 weeks interval, even monthly. মনে থাকবে? Yes, মনে ma'am. থাকবে? ওকে, তাহলে আমাদের আলট্রাসোনোগ্রাফি আমরা করলাম। আর কি কি করতে পারি? ব্লাড সিবিসি আমরা করব হিমোগ্লোবিন স্ট্যাটাস দেখার জন্য, এন্ড দ্য ব্লাড সুগারটা আমরা করি 20 উইকস একবার করব। এরপরে আমরা 24 উইকস এর পর থেকে ব্লাড সুগারটা এভরি মান্থ আমরা করছি। হিমোগ্লোবিন এবং ব্লাড সুগার ইজ হাই রিস্ক, সেক্ষেত্রে আমরা ওজিডিটি করব at 24 উইকস এ একটা ওজিডিটি, and we should repeat it at 28 weeks. Clear? Yes, ঠিক ma'am. আছে, তারপর আমরা ম্যানেজ করলাম, এন্ড আমরা অবভিয়াসলি আমি ট্রাই করছি যে এভরিথিং উইল বি গুড। এখানে আরেকটা জিনিস তোমাদের বলতে হবে জানার জন্য, এটা পরীক্ষা না বললেও পারবে, এই পেশেন্ট গুলো যাদের প্লাসেন্টাল অ্যাবনরমালিটিস ছিল এদেরই কিন্তু ফিউচারে প্রি এক্লাম্পশন হওয়ার চান্স বেশি থাকে। সো দিস ইজ এগেইন দ্য ফ্যাক্ট, as because the this choledocecal condition is not good. ওকে Yes, ma'am. ওকে, এরপরে চলে আসি আমরা, তারপরে তো ডেলিভারি। আমরা ডেলিভারি তাহলে কিভাবে করব? এটা অ্যাকর্ডিং টু দ্য অবস্টেট্রিক্যাল ইন্ডিকেশন, যদি ইফ এভরিথিং গোজ ওয়েল ইন দ্যাট কেস, আর ওর তো প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে, ও প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে, আমরা ডেফিনেটলি ভ্যাজিনাল বার্থ আফটার ডেলিভারি আমরা করতেই পারি, যদি আমরা দেখি যে তার কোনো প্লাসেন্টাল অ্যাবনরমালিটিস নাই, তার কোনো আইইউজিআর নাই, তার প্লাসেন্টা প্রিভিয়া নাই, অ্যামনিওটিক অ্যামাউন্ট ইজ নরমাল, সেক্ষেত্রে আমরা ভ্যাজিনাল ডেলিভারি করতে পারি। Other than that, we should do the elective cesarean section after 37 weeks. আমরা এই obstetrical manage তুমি দেখলে সে বললো যে আমার আসলে বাচ্চার মুভমেন্ট এখনো বুঝতে পারছি না, আমি একটু আল্ট্রাসাউন্ড করতে চাচ্ছি, fetal heart sound is absent. Now what is the diagnosis? Missed abortion. abortion. It's the case of missed abortion. তার মানে এটা হয়ে যাবে যে 20 তার হলো যে প্রেগন্যান্সিটা এখন 20 কত বললাম যে 16 weeks of pregnancy, gravidas second, 16 weeks of pregnancy with missed abortion. ঠিক আছে, এইখানে যদি বলা হয় what is the causes of the missed abortion, এখানে কিন্তু causes of missed abortion is the third abortion, but the funny thing that means the third abortion confirmation হয়ে এটা হলো। So as because she is having the previous system cesarean section and আমি যখন একটা dead fetus থাকে, my entire decision will be evacuate the uterus, content of the uterus, তার মানে হলো আমরা expulsion করে দেবো এটার content। তাই যদি হয় তাহলে আমরা কিভাবে করবো, how can we proceed it? How can I proceed it? Ma'am, investigations করব আগে। Yes. What In, investigation is important?
এখানে ইম্পর্টেন্ট কোনটা বলো? এতক্ষণ তো আমি বলে যে ব্লাড সিবিসি করবো, হিমোগ্লোবিন করেছি, ব্লাড সুগার করেছি, ব্লাড গ্রুপিং করেছি, বাট এখন যেহেতু এটা মিসড হয়ে গেল, এখন আমার কোর ইনভেস্টিগেশনটা মোর ইম্পর্টেন্ট নাও, রাইট নাও। আলসোনোগ্রাফি করলাম, করে তো আমি বলেই দিয়েছি যে হার্টসব ইজ অ্যাবসেন্ট। এখন কি ফার্দার কিছু ইনভেস্টিগেশন করতে হবে প্রায়োর টু দ্য ম্যানেজমেন্ট? ব্লাড হবে গ্রুপিং, নাকি? সিবিসি, থাইরয়েড ওগুলো ফাংশন, আমরা করেছি, ওগুলো সব করেছি। কোয়াগুলেশন প্রোফাইল Yes, করতে হবে। yes, এখানে আমাদেরকে কি করতে হবে? একটা হলো ইনফেকশন স্ক্রিনিং, একটা হলো কোয়াগুলেশন স্ক্রিনিং। So আমরা জানি যে the complication of the missed abortion is two. One is the infection and another thing is the DIC, তার মানে disseminated intravascular coagulation. So আমাদের এই দুইটা স্ক্রিনিং করতে হবে। So আমাদেরকে ইনফেকশন স্ক্রিনিং এর সাথে আমরা কি করব? যার ব্লাড সিবিসি এন্ড সিআরপি, সিআরপি তে যদি দেখি সিআরপি is more, in that case we should do the blood culture. আর আমরা ইউরিন রুটিন কালচার আমরা করব, হাই ভিজিলেন্স সফট কালচার করব। ঠিক আছে, তাহলে আমাদের ইনফেকশন স্ক্রিনিং হয়ে গেল। আর আমরা কোয়াগুলেশন প্রোফাইল করছি, কোয়াগুলেশন প্রোফাইলে আমরা করছি বিটিসিটি, প্রথম ইন টাইম না করে আমরা এপিটিটি করতে পারি। And D-dimer is more important thing. D-dimer is more important thing. Clear? The APDT and the D-dimer is the most important thing to consider here. Okay? ঠিক তো? Okay. তাহলে আমরা এইসব রিপোর্টগুলো করছি। তাহলে আমাদের এডিশনাল কি আসলো এখানে? ইউরিন রুটিন কালচার, ব্লাড সিবিসির সাথে সিআরপি চলে আসলো, এন্ড হাই ভিজিলেন্স সালফার কালচার। এই তিনটে জিনিস দেখে আমরা যখন করব, আমাদের দেন we need to start with the antibiotic, এবং আমরা এখানে অ্যান্টিবায়োটিক we should apply the higher antibiotic which covers the gram positive, gram negative and the anaerobic, তিনটা অর্গানিজমকে যে কভার করতে পারে সেরকম। তো আমরা ইউজুয়ালি যেটা করি যে আমরা দিতে পারি হলো সাইক্লোস্পোরিন ডায়াবেটিস, তার সাথে মেট্রোনিডাজোল এন্ড জেন্টামাইসিন or amikacin আমরা দিয়ে ইনজেক্টেবল দিয়ে এরপরে আমরা শুরু করছি হলো ইভাকুয়েশন। Evacuation process is two. One is the surgical, one is the medical. But if we do the surgical event, in that case, we should start with the medical management. That means cervix should be ripened and cervix should be dilated. এবং dilated করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হচ্ছে? prostaglandin. Clear? So those of the dose of the prostaglandin will be, if it is the 16 weeks or less, in that case, the dose is 600 microgram. ঠিক আছে? And if it is more than 16 weeks, সেখানে আমরা দিব 200 microgram. Clear? We can, শুনতে পাচ্ছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে 600 microgram and the 200 microgram, এটা ডিপেন্ড করবে যে কত উইকস। এখন আমরা এটা দিচ্ছি কিভাবে? We can give it sublingually, we can give it orally, we can give it vaginally. Most preferable is vaginal or the sublingual because the absorption rate will be high and prompt action. So আমরা পোস্টার ফনিক্সের যদি আমরা দেই তাহলে এটা ডোজ হয়ে যাবে এভরি 6 আওয়ারলি। আমরা যদি ওরালি দেই এটা ডোজ হয়ে যাবে 3 to 4 আওয়ারলি। ক্লিয়ার? বুঝে যাচ্ছে? Yes. এটা দেওয়ার নিয়মটা হচ্ছে we can apply it vaginally or orally, whatever may be. Patient has to be in the hospital because this may causes the severe sort of bleeding, which may causes a problem to the patient. So it is not wise to keep the patient in the house. So আমরা hospitalize করব, আমরা prostaglandin দিচ্ছি। prostaglandin দিলে evacuationটা হয়ে যাবে। We are expecting the evacuation within 2 to 3 doses. But sometime আমরা যেটা করি, bleeding may continue for 5 to 7 days, and this is why আমরা ইনিশিয়ালি যেটা দেখছি 600 মিলিগ্রাম এভরি 6 আওয়ারলি যদি ভেজালিতে দিয়ে থাকি ফর 24 আওয়ার, 24 ঘন্টা পর্যন্ত আমরা দিব, দ্যাট ইজ 1 ডে, এন্ড আফটার দ্যাট 200 মিলিগ্রাম করে 3 টাইমস ডেইলি ফর 5 ডেজ। এবং 5 ডেজ এর পরে we should do an ultrasonography. The fate can be actually complete expulsion হয়ে যেতে পারে, একটা হতে পারে যে it is not responding, একটা হতে পারে রেসপন্ড করেছে partially, that is incomplete abortion. So this only for that reason আমরা কি করছি যে পেশেন্টকে 5 ডেজ পরে যখন এক্সপালশনটা হয়ে যায়
পেশেন্টকে অ্যালাউ করি টু লিভ দ্য হসপিটাল, স্টে এট হোম, and prostaglandinটা খেতে থাকবে, সাথে অ্যান্টিবায়োটিক খেতে থাকবে, and 5 days পরে একটা আলট্রাসোনোগ্রাফি করে with the report patient come to me. If the whole product is aborted, in that case we should advise the patient, মানে আমরা কাউন্সেল করবো যে next সে 1 month extraneous থাকবে, and she should not try for pregnancy for next another 2 months, 2 to 3 months. And after 3 months, she should undergo some investigation to find it out what reason was the responsible for that abortion. If it is because of the infection, we should treat it. If it is because of the blood sugar, we should treat it again. If it is not because of not, it might be because of the thyroid disorder. In that case, we should make the patient euthyroid. And if everything is well, in that case, we can allow the patient to try for pregnancy. But before that, we should give her folic acid supplementation for 2 months. তোমাকে জিজ্ঞেস করবে যে pre-conceptional counseling for this patient, what is the counseling? তুমি তখন বলবে একটা ফার্স্ট অফ অল যে সে একটা thorough investigation করছে, ইনভেস্টিগেট করে জেনে নেবে যে whether the hemoglobin status is normal, whether the blood sugar is normal, whether her thyroid function is normal. এগুলো যদি সবকিছু নরমাল থাকে, in that case we can allow the patient to get pregnant, and before that just folic acid supplementation for 2 months. Clear? মনে থাকবে? মনে থাকবে? Yes, ma'am. কোনো পেশেন্ট যদি রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়, সেক্ষেত্রে এটা ইট মাইট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাজ ওয়েল। সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা অনেক সময় লো ডোজ অ্যাসপিরিনও দিয়ে থাকি। সো এটার সাথে তোমাকে কোয়েশ্চেন করবে যে আচ্ছা এই পেশেন্টের তো একটা অ্যাবর্শন ছিল, হয়েছে, এবার যদি এরকম হতো যে আগে তার কনজিকিউটিভ দুইটা অ্যাবর্শন হয়েছে, এটা থার্ড অ্যাবর্শন, সেক্ষেত্রে তোমার ডায়াগনোসিস তুমি কি বলতে, তুমি তখন বলবে যে ইটস আ হ্যাবিচুয়াল অ্যাবর্শন অথবা রিকারেন্ট প্রেগনেন্সি লস। সো রিকারেন্ট প্রেগনেন্সি লস যদি হয়, সেখানে কিন্তু তোমাকে ইমিউনোলজিক্যাল থিংস গুলো করতে হবে, যেমন anti-phospholipid antibodies, anti-cardiolipin antibody, nuclear factors, ANF, এগুলো সব আমরা করব। করে এরপরে ওই পেশেন্টকে আমাদের এমনকি প্রোটিন আমরা করতে দেবো। করে যদি আমরা দেখি যে there is some problem in the there, সেক্ষেত্রে আমরা লো ডোজ অ্যাসপিরিন শুরু করে দেবো প্রেগনেন্সিতে। মনে থাকবে? লো ডোজ Yes, ma'am. অ্যাসপিরিন। তাহলে আমরা সব জিনিসগুলো দেখলাম, দেখে যদি এভরিথিং গোজ ওয়েল, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন পেয়ে এরপরেই সে নেক্সট প্রেগনেন্সি ট্রাই করবে। And whenever she is pregnant, very early pregnancy থেকেই সে ডক্টরের কাছে যাবে, and she should take the advice, and if required she should take the progesterone supplementation. If required she should start with the folic acid to হবে low dose aspirin। এগুলো সবকিছু আমরা প্ল্যানিং করবো for the future pregnancies, and it has to be properly explain to the patient clearly, এবং পেশেন্ট যেন কোনো কনফিউশন না থাকে। মনে থাকবে? সো আমরা এই জিনিসগুলোই জানতে চাই। তো যদি অ্যাবর্শন আসে, তাহলে তুমি সবসময় মনে করবে টু এক্সামিনার, ওয়ান এক্সামিনার উইল explain about ask you the explaining of the history and the clinical examination এতটুকু পর্যন্ত। সেকেন্ড এক্সামিনার from the investigation and the treatment, পুরো জিনিসটা মিলে সেকেন্ড এক্সামিনার। এবং ট্রিটমেন্টটা নট অনলি দ্য ট্রিটমেন্ট, এখন প্রেজেন্ট ট্রিটমেন্ট এন্ড দ্য ফিউচার প্ল্যানিং সবকিছু কিন্তু এখানে চলে আসবে with the counseling. সো তোমরা যখন একটা কেস যখন করবে, তখন তোমরা এইভাবে অ্যারেঞ্জ করবে। আচ্ছা, এখন এইটার মধ্যে আরো কিছু কোয়েশ্চেন রয়ে গেল, যেরকম এই পেশেন্টটা অ্যাবর্শন হয়ে গেল, বাসায় গেল, ফর সাম রিজন পেশেন্ট তোমার কাছে এসছে উইথ হাই ফিভার and the lower abdominal pain with the foul smelling per vaginal discharge. What is the diagnosis? তখন ডায়াগনোসিস কি হবে? Ma'am, incomplete abortion. Yeah, Septic না, তুমি তো septic abortion. এখন এটাকে কি বলবো আমরা, যে এখন ফাউল স্মেলিং পার ভ্যাজিনাল ডিসচার্জ, হাই ফিভার আছে, লওয়ার abdominal pain, Septic abortion. Yes, this is called septic abortion. ঠিক আছে? যদি সেপটিক অ্যাবর্শন হয়, সেক্ষেত্রে কজেস তো তোমরা জানো, এন্ড এখন তোমার ম্যানেজমেন্ট কি হবে? পেশেন্ট তোমার কাছে এসছে after 1 week with the high fever and foul smelling per vaginal discharge. That meaning হচ্ছে
সে তুমি যে অ্যাডভাইস দিয়েছো সেই অ্যাডভাইস গুলো কিছুই সে অ্যাকসেপ্ট করেনি, সে অ্যান্টিবায়োটিক এন্ড তার হয়তো অ্যাবস্টেন্সও মেনটেন করেনি, আলটিমেটলি এই ধরনের প্রবলেম তার হয়েছে। তো এখন তুমি তাকে কি অ্যাডভাইস করবে? ইয়েস, এখন পুরা আবার ব্লাড স্ক্রিনিং করে ফেলবা, ইনফেকশন স্ক্রিনিং করে ফেলবে, হাইড্রোজেনাস সফটওয়্যার কালচার, তারপরে হলো এন্ডোসার্ভাইকাল সফটওয়্যার কালচার, ব্লাড সিবিসি, সিআরপি, পপুলেশন প্রোফাইল, রেনাল ফাংশন, লিভার ফাংশন সব। এখানে কিন্তু রেনাল আর লিভার ফাংশন চলে আসবে যখন হবে, এবং ইলেকট্রোলাইট চলে আসবে ইফ ইট ইজ আ সেপটিক অ্যাবর্শন। ক্লিয়ার? এন্ড whenever there is a septic abortion, তাহলে কিন্তু আমরা তাকে triple antibiotic and should be injectable. তোমাকে জিজ্ঞেস করতে পারি যে why the patient has to be in the hospital. First of all, যে তাকে আমাকে অ্যাডমিশন করিয়ে আগে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেই জন্য তাকে হসপিটালে থাকতে হবে। and the proper তাকে আমরা evaluation and the management proper. Clear? মনে থাকবে তো? Yes, ma'am. এরপরে তোমার কোশ্চেনটা আসবে, if the patient is not admitted, what might be the possible complications? কি হতে পারে সেপটিক অ্যাবর্শনে? DIC. নট অনলি ডিএসসি, ডিআইসি তো একটা হতেই পারে, এটা দ্য লাস্ট। ডিএসসি বললে তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য কজেস অফ ডিআইসি। তুমি অ্যাজ আ হোল বলো কি হতে পারে? হেমোরেজ হতে পারে ইনফেকশন ম্যাম। হয়েছে, ইনফেকশনটা হয়েছে কোথায়? সাবকোরিনিক স্পেসে, ওখান থেকে চলে যাবে মায়োমেট্রিয়ামে, মায়োমেট্রিয়াম থেকে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম থেকে প্যারামেট্রিয়াম, প্যারামেট্রিয়াম। তার মানে জেনারেলাইজড ultimately পেরিটোনাইটিস। যার Generalized. প্রথম হয়ে যাবে মায়োমেট্রিটিস, এন্ডোমেট্রিটিস, মায়োমেট্রিটিস, প্যারামেট্রিটিস, প্যারামেট্রিটিস, দেন হলো অ্যাক্সেস, পেলভিক অ্যাক্সেস। তারপরে হচ্ছে লোকালাইজ পেরিটোনাইটিস, জেনারেলাইজ পেরিটোনাইটিস, ও জেনারেলাইজ পেরিটোনাইটিস হয়ে পেশেন্ট মে গোস টু সেপটিক শক। ক্লিয়ার? আর ওইদিকে হতে পারে কি এন্ডোমেট্রিটিস, সালফিনজাইটিস, ওভারিটিস, সালফিঙ্গোভারিটিস, তারপরে হচ্ছে ওইদিকে টিউব ওভারিয়ান অ্যাক্সেস। সো দিস ইজ দ্য ওয়ে তোমাকে ডিসক্রাইব করতে হবে। and localized peritonitis, generalized peritonitis, ওখান থেকে septicemia and septicemic shock, and patient may die because of septicemic shock. এখান থেকে তোমাকে septicemic shock-এর পুরা pathogenesis জেনে নিতে হবে, DIC pathogenesis জেনে নিতে হবে। So one case is the indicator of the everything. তুমি মনে করো না যে সে খালি একটা থ্রেটেন অ্যাবর্শন, থ্রেটিং নিয়ে ম্যাডামরা থাকবে। তোমাকে কিন্তু ফুল অ্যাসেস করবে যে এই পেশেন্টের যেদিকে যায় তুমি তাকে ম্যানেজ করতে পারো কিনা। সো দিস ইজ দ্য ফুল সর্ট অফ অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? এখন তুমি আসো যে এরপরে তুমি চলে আসছো যে ডিআইসি, আর ওদিকে বললাম সেপটিক শক। সেপটিসিমিয়া যখনই হবে ওখানে এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, ওখান থেকে আলটিমেটলি কি হচ্ছে যে প্রোডাক্ট গুলা ওগুলা কি হচ্ছে থ্রু দ্য সার্কুলেশন সমস্ত অর্গানে চলে যাচ্ছে সেই ইনফেক্টিং অ্যাম্বুলাই। তো এটা যদি কিডনিতে যায় গিয়ে রেনাল ফেলিয়ার, রেনাল অ্যাবসেস করছে, যদি লিভারে যায় তাহলে লিভার ফেলিয়ার, যদি হার্টে যায় তাহলে হার্ট ফেলিয়ার এন্ড এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস। হ্যাঁ, যদি এটা লাংসে যায় গিয়ে করবে এআরডিএস, যদি ব্রেনে যায় তাহলে কি করবে মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস এন্ড আলটিমেটলি স্ট্রোক এন্ড ডেথ। সো ডেথটা হচ্ছে বিকজ অফ এন্ড অর্গান ফেলিয়ার, বিকজ অফ সেপ্টিসেমিক শক। তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য কজেস অফ ডেথ, তুমি বলবা যে একটা বলবে যে সেপ্টিসেমিক শক, একটা বলবো যে ডিআইসি, আর একটা বলবে কি মাল্টি অর্গান ফেলিয়ার। বলতে পারবে কি কি বলবে? Septicemic shock, Septicemic DIC shock. আর multi organ failure. ভেরি গুড। সেই মাল্টি অর্গান গুলো কি কি? Yes, তারপরে যেমন একুট রেনাল ফেলিয়ার হয়ে যায়, তারপরে হয়ে আলটিমেটলি পেশেন্ট উইল ডাই। এই যেরকম এখন তুমি যে একটু জাস্ট চিন্তা করে দেখো যে এই করোনাতে যে বলছি যে আলটিমেটলি কি হচ্ছে, এআরডিএস হয়ে যাচ্ছে, তারপরে ইনফেকশন হচ্ছে, রেনাল ফেলিয়ার হয়ে যাচ্ছে, এন্ড অর্গান ফেলিয়ার হয়ে যাচ্ছে। আলটিমেটলি প্যাথোজেনেসিস কিন্তু সবই সেম। তার মানে হচ্ছে যে সে ইনফ্লেমেটরি যে রেসপন্স, ইনক্রিজিং এক্সট্রিজিং সব পাথওয়ে গুলাকে করে ফেলে, করে একুট ইনফেকশন হয়ে তার মানে কি তার ইনফ্লেমেটরি স্ট্রং হয়ে যায়, হয়ে আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিয়ার করে। সো অর্গান ফেলিয়ার কি করে সেই প্যাথোলজিটা তোমরা প্লিজ একটুখানি শিখে ফেলো। ক্লিয়ার? মোটামুটি অ্যাবর্শন ইজ ওভার। এনি কোয়েশ্চেন্স ফর দ্য অ্যাবর্শন? আমাদের কমপ্লিট আমরা ইয়েকে একটুপিকে লক করে দিয়েছি, এখন অ্যাবর্শন করে লক করে দিচ্ছি। ওকে, লক করব? জি ম্যাম। Yes, ma'am. এখন হলো মোলার প্রেগন্যান্সির জন্য I will take another 15 minutes to lock the molar pregnancy, কারণ
সুহা তো পড়িয়ে দিয়েছে না হাইড্রোটিক ফর মোল? ওকে, তোমাদেরকে এখান থেকে কিছু আর জানার আছে মোলার প্রেগন্যান্সি? মোলার প্রেগন্যান্সি থেকে তোমাদেরকে কিছু আর জানতে ইচ্ছে করছে? ম্যানেজমেন্টে বলবো? তাহলে আমি একটু সিনারিও বলি, তোমরা ম্যানেজমেন্ট বলতে থাকো, আমি তোমাদেরকে হেল্প করি। সিনারিও হচ্ছে যে এই পেশেন্টেই যে 28 উইকস এর প্রেগন্যান্সি, সেকেন্ড গ্র্যাভিডা, তারপরে হচ্ছে প্যারা 1। পেশেন্টটা আসলো যে তার হলো যে 12 উইকস এর প্রেগন্যান্সি এসছে, and তার হলো এক্সাজারেটেড সাইন সিনড্রোম অফ দ্য প্রেগন্যান্সি, সাথে তার আসলে পারভেজিনাল ডিসচার্জ, and পারপিভি ব্লিডিং এর সাথে হলো যে প্যাসিং অফ গ্রে প্লাগ স্ট্রাকচার পার ভেজাইনা। তাই যদি হয় তাহলে এই পেশেন্টটা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কি ডায়াগনোসিস হবে তোমার? তাহলে ইটস এ কেস অফ হাইড্রোটিফর্ম মোল। মোলার প্রেগন্যান্সি আমরা বলবো না, ইটস এ কেস অফ হাইড্রোটিফর্ম মোল। সো হাইড্রোটিফর্ম মোল বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই হাইড্রোটিফর্ম মোল? বলো। ইয়েস, আলটিমেটলি কি হচ্ছে এখানে? hypertrophy and the hyperplasia, তার মানে hypertrophy and the hyperplasia of villi, villicular hyperplasia হয়ে আলটিমেটলি কি হচ্ছে? thousands and thousands, millions and millions of the molar tissue। এবং এটা কেমন হচ্ছে যে এটাতে মেইন প্যাথোজেনেসিস তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, hypertrophy and the hyperplasia of the mole। আমরা ইন্ডিভিজুয়াল মোলকে যদি আমরা চিন্তা করি তাহলে কি হয়েছে? hypertrophy and the hyperplasia of the mole। এখানে ফার্স্ট অফ অল অ্যাবসেন্স অফ দ্য ফিটাস, কোনো ফিটাস নাই। And this is the placental abnormalities, তার মানে প্লাসেন্টাটা কি হচ্ছে? there is a hypertrophy and the hyperplasia, তার মানে এটা হলো যে একটা neoplasm, these are neoplastic changes of the coronary tissue, a villi-like structure। তো villi-টা নরমাল কেমন থাকে? যে একটা এরকম villi, এটার মধ্যে একটা সেন্ট্রাল থাকে, মাঝখানে কি থাকে? কোর অফ মেসেনকাইমাল টিস্যু, আর মধ্যে থাকে একটা ব্লাড ভেসেল। এখানে কি হয়েছে? যেহেতু ভিলাটা এনলার্জ হয়েছে, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লেসিয়া হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার জন্য কি হয়ে থাকবে? অ্যাবসেন্স অফ দ্য ভেসেল, ভেসেল ইজ নট দেয়ার। সিন দ্য ভেসেল ইজ নট দেয়ার, তাহলে কি হবে? যে ওখানে হাইড্রোপিক ডিজেনারেশন অফ দ্য সেন্ট্রাল কোর, কোরের যে মেসেনকাইমাল টিস্যু আছে সেগুলো হাইড্রোপিক ডিজেনারেশন হয়ে আলটিমেটলি ফ্লুইড হয়ে যাচ্ছে। তাহলে একটা ভেসিকল কন্টেনিং দ্য ফ্লুইড gives the impression of the grape. So this is the grape-like structure of the placenta tissue. This is the molar tissue. So এই মোলারটা আবার কি রকম হতে পারে? এটা হতে পারে যে হাইড্রোটিফর্ম মোল, একটা হতে পারে ইনভেসিভ মোল, আর একটা হতে পারে কোরিওকার্সিনোমা। So these are the three variation of the হাইড্রোটিক মোলার চেঞ্জেস, দ্যাট মিন্স হাইড্রোটিক ডিজিজ। ঠিক আছে? স্পেকট্রাম অফ দ্য হাইড্রোটিফর্ম মোল যদি বলে, তুমি বলবো যে হাইড্রোটিফর্ম মোল spectrum of the trophoblastic disease, তাহলে তুমি বলবা one is the হাইড্রোটিফর্ম মোল, one is the invasive mole, one is the choriocarcinoma. Clear? ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি মোল হয়, মোলটা কিন্তু অ্যাকচুয়ালি benign, but it is potentially malignant. This is actually benign, but it is the potentially malignant. তাহলে এখানে কি হবে? ওরা যেহেতু অনেকগুলো মোল হয়, তাহলে অনেক বিটা এসএসজি সেক্রেশন হবে। and বিটা এসএসজি যেটা কি করে? যে ও exaggerated sign symptom of pregnancy করছে। As because exaggerated symptom of the pregnancy, patient cannot take food, excessive vomiting, সেই জন্য তার কি হচ্ছে? ওয়াটার ইলেক্ট্রোলাইট কিছুটা ইমব্যালেন্স হচ্ছে, সাথে অ্যানিমিয়া হচ্ছে। So this is the addition thing. And যেহেতু বিটা এসএসজি বেশি, সেই কারণে তার কি হচ্ছে? তার earliest evidence of the কি থাকতে পারে? যে হাইপারটেনশন ডিসঅর্ডার, তার মানে প্রিএক্লাম্পসিয়া। আর কি থাকে? টিএসএইচ এটা হলো বিটা এসএসজিটা স্টিমুলেট করছে, এই জন্য কি হচ্ছে? হাইপার থাইরয়েডটক্সিকোসিস, তার মানে হলো টিএসএইচ লেভেলটা লো হয়ে যাচ্ছে, থাইরয়েডটাকে বেড়ে যাচ্ছে, থাইরক্সিনটা বেড়ে যাচ্ছে। সো এটাকে বলা হয় থাইরয়েডটক্সিকোসিস। সো দ্য ফিচার্স উইল বি জাস্ট লাইক দ্য থাইরয়েডটক্সিকোসিস। এটাও তার থাকবে। তাহলে কি থাকছে? এক্সাজারেটেড সাইন সিনড্রোম অফ দ্য প্রেগন্যান্সি। নাম্বার 2 থাকছে হলো যে প্যাসেজ অফ গ্রেট প্লাগ স্ট্রাকচার পার ভেজাইনা।
তাহলে তার কোনো ফিটাল মুভমেন্ট নেই, ফিটাল হার্ট সাউন্ড নেই, এন্ড হচ্ছে হলো আনডিউ এনলার্জমেন্ট অফ দ্য ইউটারাস। পেশেন্ট বলবে আনডিউ এনলার্জমেন্ট, বলবে যে আমার খুব তাড়াতাড়ি করে corresponding is much more than the gestational age. আমরা যদি পিভি করি তাহলে আমরা কি দেখবো যে ইউটারাস ইজ ডাউনি ফিলিং, এন্ড আমরা অনেক সময় একটা abnormal একটা pulsation পেতে পারি। In that case, we should give some investigation. Most important investigation is blood for beta HCG. এখানে আমরা দেখবো unduly huge beta HCG, তার মানে নর্মালি 16 weeks এ হয়তো তার থাকা উচিত ছিল 10,000 or 20,000, এখানে তো আমি পাবো 1 লাখ or 1.5 লাখ, তার মানে beta HCG is much more higher. আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফি করি, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবো যে ইউটারাসের মধ্যে there is no fetus, and আর কি পাবো যে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স অফ দ্য ইউটারাস। ইউটারাসে কোনো ফিটাস না, কিন্তু স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, অ্যাকচুয়ালি এগুলো হলো সব মোলার টিস্যু। And in additionally, we can do an ultrasound X-ray test. X-ray test করলে এটা কি করে যে এই molar tissue can embolize very fast, and this molar tissue will get lost in the lungs and ultimately give the impression of the canal wall appearance. So these are the finding of the hereditary mole. Clear? তাইলে তোমাকে very commonly জিজ্ঞেস করব যে how a patient with hereditary mole may present to you. তোমার আনসারটা হবে এই ধরনের। ওকে, তোমার এভরিথিং ইজ রিটেন ইন দ্য তোমার বইয়ে সুন্দর লেখা আছে, বই থেকে পড়ে নেবে। এরপরে চলে আসলো ইনভেস্টিগেশন, তো আমরা বলেছি। এখন চলে আসে ট্রিটমেন্ট, যে কোশ্চেনটা তোমরা আমাকে করেছিলে। তাহলে ট্রিটমেন্ট যদি হয়, আচ্ছা ট্রিটমেন্ট হওয়ার আগে আমি দু একটা জিনিস বলতে চাই যে পেশেন্ট ক্রাইটেরিয়াতে হু আর দ্য হাই রিস্ক গ্রুপ পিপল টু ডেভেলপ দ্য মোলার প্রেগন্যান্সি, কে আমাকে আনসার করবে? হাই রিস্ক গ্রুপ কারা মোলার প্রেগন্যান্সি হওয়ার জন্য? হুম হুম আমাদের, হ্যাঁ, তার মানে রাইস ইটার যারা তাদের বেশি হবে, এশিয়ান গ্রুপস অফ পিপল। আগে তুমি এথনিসিটিটা আগে বলবে, তার যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেমন তার মায়ের ছিল, তার বোনের ছিল, তার কিন্তু হতে পারে, তার মানে ফ্যামিলি হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে হলো এথনিক ভ্যালুতে আমরা বললাম এশিয়ানদের বেশি হবে, ইউএসএ ওইদিকে কম থাকবে, আর মিডল ইস্ট থাকবে ইন বিটুইন। আর মোস্ট কমনলি যাদের কোথায় বেশি হতে পারে, ফিলিপিনোদের সবচেয়ে বেশি হয়, বিকজ ওরা বেশি রাইস খায়, ওরা প্রোটিন কম খায়, সে কারণে। এন্ড ব্লাড গ্রুপের সাথে এটা আছে, এবি এবং ও যাদের থাকে তাদের সাথে বেশি হতে পারে, মোলার প্রেগন্যান্সি হতে পারে। এন্ড এখন এটার সাথে অ্যাডিশনাল থিং যেটা হাইপোপ্রোটিনেমিয়া, বিটা ক্যারোটিন যাদের কম হয়, যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, এই জিনিসগুলো তার সাথে আসবে। ওকে, জাস্ট মিনিট, আমার একটা ফোন এসছে, ওটি আমি হয়ে গেছে। এরপরে তাই ইনভেস্টিগেশন, আমরা হোয়াট ইনভেস্টিগেশন উইল গিভ এটা আমরা বলবো। এরপরে হলো ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট যদি আমাদের হয়, তাহলে ম্যানেজমেন্ট আমরা শুরুতে আমরা বলবো যে এখানে হলো যে সিন্স দেয়ার ইজ এ অ্যাবনর্মাল প্রেগন্যান্সি, ইট হ্যাজ টু বি ইভাকুয়েটেড। ইভাকুয়েটেড করার জন্য আমাদের সাকশন ইভাকুয়েশন, এটা বলা হয় সাকশন ইভাকুয়েশন। তো এটা সাকশন ইভাকুয়েশন এর জন্য ইউটারাস ইজ আনডিউলি এনলার্জড এবং ইউটারাসটা খুব থিন হয়ে যায়। সো আমরা যদি ডিএনসি করতে যাই, there is a chances of the perforation, and this is why আমরা যেটা করি নেগেটিভ প্রেশার দিয়ে সাকশন ইভাকুয়েশন করে নিয়ে চলে আসি। ক্লিয়ার? সো তোমাকে জানতে হবে যে কমপ্লিকেশন অফ দ্য মোলার প্রেগন্যান্সি। কমপ্লিকেশন অফ দ্য মোলার প্রেগন্যান্সি একটা তো এক্সাইটেবল সেন্সিবল হয়ে, তারপরে সেটা তো ওয়াটার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, সেটা তো আছে। এছাড়া যেরকম প্রেগন্যান্সিতে তার আনকন্ট্রোল হাইপারটেনশন থাকতে পারে, ব্লাড সুগারটা বেশি বেড়ে যেতে পারে, এগুলো আছে। দেন আমাদের আনডিউ এনলার্জমেন্ট হওয়ার জন্য এটা কিন্তু অ্যাম্বুলেশন হয়ে যেতে পারে। অ্যাম্বুলেশন হয়ে গিয়ে এটা রেনাল ফেলিয়ার হতে পারে, লিভার ফেলিয়ার হতে পারে, জন্ডিস হয়ে যেতে পারে, ইভেন লাংসে যখন যাবে তখন রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যেতে পারে, এআরডিএস ডেভেলপ করতে পারে। এটা গেল। আর এছাড়া কি হতে পারে যে এটার মধ্যে থেকে কি হতে পারে, এর চান্সেস অফ দ্য ইনফেকশন, চান্সেস অফ দ্য পারফোরেশন। ইনফেকশন মানে কি, এখানে যেহেতু এটা ডেড টিস্যু থাকছে, ব্লিডিং থাকছে, সো উইচ মাইট ইনভাইট দ্য ইনফেকশন, which may causes the bleeding, এবং এই ব্লিডিংটা কিন্তু ডিআইসি।
কেন? এটার মধ্যে অ্যাবনর্মাল সেল থাকে এবং অ্যাম্বুলাইজেশন করে এবং এটা এন্ডোথেলিয়াল টিস্যু ইনজুরি করে, দেয়ার ইজ এ চান্সেস অফ দ্য ডিআইসি। আর আরেকটা হতে পারে পারফোরেশন, এটা স্পেশালি হয় পারফোরেটিং মোম। এটা মোমটা কি করে যে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, প্যারামেট্রিয়াম পারফোরেট করে ফেলে, করে এটার সাথে যে অর্গানটা থাকে লাইক ইন্টেস্টাইন থাকে, ইন্টেস্টাইন পারফোরেট করে যাচ্ছে, যদি ভেসেল থাকে এটা ভেসেল পারফোরেট করবে। So most important complication is the perforation of the great vessel. So whenever there is a perforation of the great vessel, in that case there is a chances of the peritoneal hemorrhage, interperitoneal hemorrhage followed by death. So patient may die because of the severe bleeding. So it is a very critical complication of the molar pregnancy. And finally, the malignancy. The malignancy যেটা হয়ে যেটা নাম হয়ে যাবে কোরিওকার্সিনোমা। Clear? বুঝা গেল? What are the complications of the molar pregnancy বলতে পারবে? Yes or no? Yes, ma'am. Okay. তাহলে আমরা এখন আসলো ম্যানেজমেন্ট হলো সাকশন ইভাকুয়েশন। সাকশন ইভাকুয়েশন করার আগে পেশেন্টকে আমরা উই শুড অ্যাডভাইস দ্য পেশেন্ট, ফার্স্ট অফ অল আমাদের কাউন্সিল করতে হবে যে উই আর ট্রাইং ফর সাকশন ইভাকুয়েশন বাট দেয়ার ইজ আ চান্স অফ দ্য পারফোরেশন as well. In that case, this patient might trigger the level to be the profuse bleeding, for which we will require at least 2 units of blood. So 2টা ইউনিট অফ ব্লাড হাতে নিব এবং আরো 4টা ডোনার রেডি রাখবো। এন্ড ব্লাড রেডি করে আমরা কখনো হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি 11 এর নিচে থাকে আমরা করব না, আগে ব্লাড ট্রান্সফিউশন আমরা দিয়ে দেব। এবং আমরা যখন আমরা সাকশন ইভাকুয়েশন করব আমরা রেডি রাখবো অক্সিটোসিন ড্রিপ, বাট উই শুড নট স্টার্ট উইথ দ্য অক্সিটোসিন ড্রিপ আনলেস দ্য প্রোডাক্ট ইজ ইভাকুয়েটেড। বিকজ তাই যদি হয় তাহলে প্রোডাক্ট থাকা অবস্থায় যদি আমরা অক্সিটোসিন ড্রিপ দেই উইথ দ্য কম্প্রেশন দেয়ার উইল বি এম্বোলাইজেশন। সো আমরা যেটা করছি পেশেন্টকে নিয়ে যাচ্ছি, আমরা দেখি সার্ভিস whether the service is open or closed. If the service is closed, in that case we can use the prostaglandin again করে আমরা সার্ভিসটাকে একটু ডাইলেট করে নিই। In that case we can introduce the large cannula and go for the suction. So this is the uterus. We are introducing the cannula and this is the suction. We can suck the content of the uterus. তাহলে আমরা কখন বুঝবো যে ব্লিডিং এটা হয়েছে? যদি আমরা দেখি যে ব্লিডিংটা কমে গেছে এবং হাইট অফ দ্য ইউটারাস ছোট হয়ে আসছে, তখন আমরা বুঝবো যে আমাদের ব্লিডিংটা কমে গেছে এবং তার মানে ইভাকুয়েশন মোস্টলি হয়ে গেছে। আমরা অ্যাভয়েড করবো কিউরেট, বিকজ কিউরেট করতে গেলে দেয়ার ইজ এ চান্স অফ দ্য পারফোরেশন। সো উই শুড অ্যাডভাইস দ্য পেশেন্ট টু কাম এগেইন আফটার 1 week। 1 week পরে আমরা উই শুড ডু এন আল্ট্রাসোনোগ্রাফি একটু করে যে দেখি যে কন্টেন্ট হয়ে গেছে। ইন দ্যাট কেস উই ক্যান go for the check DLC and biopsy. আমরা যে কন্টেন্ট অফ দ্য মোলার টিস্যু আনলাম সেই কন্টেন্ট গুলো অ্যাজ এ হোল টোটাল আমরা বায়োপসিতে পাঠাবো। বিকজ আমরা যদি পার্শিয়ালি পাঠাই তাহলে দেয়ার ইজ চান্সেস অফ দ্য মিসিং একটা পোর্শন হয়তো কোরিওকার্সিনোমা হয়ে আমরা চান্স পাবো না, সেজন্য ফুল কন্টেন্ট বায়োপসি পাঠাবো আমরা। And biopsy report will give you the answer whether it is the invasive mole, whether it is the only herediform mole অথবা কোরিওকার্সিনোমা। এরপরে ফলো আপটা এরকম হবে যে আমরা এভরি উইকলি আমরা ফলো আপ করবো আনটিল 3 কনজিকিউটিভ নেগেটিভ বিটা এসএসজি। বিটা এসএসজি মানেই হলো নেগেটিভ মানে হচ্ছে less than 5। তাহলে আমরা বিটা এসএসজি লেভেলটা সিরিয়ালি করতে থাকবো এভরি 1 to 2 weeks ইন্টারভ্যাল। বিটা এসএসজিটা আমরা গ্র্যাজুয়ালি চিন্তা করি যেটা কমে যাবে এবং 12 to 14 weeks এর মধ্যে এটা নরমাল রেঞ্জে চলে আসবে। যদি আমরা দেখি কোনো কারণে যে এটা বিটাসিজি লেভেলটা নেমে গেছিল, নেমে আবারও উপরে উঠে গেছে, অথবা এটা পারসিস্টেন্টলি হাই রয়ে গেছে, স্ট্যাটিক রয়ে গেছে, অথবা পারসিস্টেন্টলি হাই, 3 রকম হতে পারে। একটা হতে পারে যে নেমে গেছিল, নেমে আবার উঠে গেছে। একটা হতে পারে স্ট্যাটিক, যেরকম তার হয়তো ছিল 30,000 আছে। আরেকটা হতে পারে যে 30,000 এর পরে 50 পরে 1 লাখ এরকম করে বেড়ে গেছে। এটাকে বলা হয় পারসিস্টেন্ট মোলার সিনড্রোম, PSS, persistent molar syndrome. The cause of the persistent molar syndrome, it might be because of the incomplete abortion, তার মানে হলো evacuation incomplete হয়ে গেছে সেজন্য হতে পারে, অথবা because of the invasive mole যেটা ভিতরে রয়ে গেছে আমরা জানি না, অথবা because of the choriocarcinoma. Clear? তোমাদের একটা কোয়েশ্চেন লিখে রাখো যে রাইট এ শর্ট নোট অন পারসিস্টেন্ট মোলার সিনড্রোম, এটা খুব আসে, ঠিক আছে? আরেকটা হলো ফলো আপ ক্রাইটেরিয়া, যে বললাম যে এভরি উইকলি ফর 3 কনজিকিউটিভ নেগেটিভ
যখন 3 consecutive নেগেটিভ আসবে দেন এভরি মান্থলি আপ টু 1 year. সো দিস ইজ দ্য ফলো আপ স্কেডিউল। সেই স্কেডিউলে আমরা প্রতিবার আসলে হিস্ট্রি টেকিং করি যে তার 3টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তার প্রেগন্যান্সি সেন্সিটিভ কি পারসিস্ট করছে কিনা, নাম্বার 2 তার কোনো পিভি ব্লিডিং আছে কিনা, নাম্বার 3 সে অ্যামেনোরিক কিনা। আইদার সে বলবে যে আমার অ্যামেনোরিক, দ্যাট মিন্স বিটিএসজি ইজ হাই। আরেকটা বলতে পারে ইরেগুলার ব্লিডিং, তার মানে ইট মাইট বি বিকজ অফ দ্য পারসিস্টেন্ট মোড। আরেকটা বলতে পারি যে সানসিন অফ দ্য প্রেগন্যান্সি রিটেইন, তার মানে হলো তার পারসিস্টেন্ট মোলার সিনড্রোম তার রয়ে গেছে। ক্লিয়ার? এই 3টে কোশ্চেন তাকে করব। তারপরে আমি এক্সামিনেশন করে দেখবো এনিমিয়া কেমন, ব্লাড প্রেশার কেমন, পার অ্যাবডোমেন কি অবস্থা আছে, পার ভেজাল এক্সামিনেশন করে দেখবো হাইড্রোথিউটাস বেড়ে গেছে নাকি নরমাল আছে। যেরকম আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, তার এভাকুয়েশনের পরে ও আসছে প্রায় 3 or 4 months পরে, the huge size of abdomen, that means ও 26 তো প্রেগন্যান্সি সাইজেবল কামাতে ইভাকুয়েশন করা হয়ে গেছে, বাট আফটার ইভাকুয়েশন সে কোনো ফলো আপে থাকেনি। পরে আমরা দেখলাম যে পুরো পেট ভর্তি শুধু মোলার টিস্যু। আমরা আবারও সেকশন ইভাকুয়েশন করি, করে তার বিটিএসজি লেভেল ওয়াজ মোর দেন 1 লাখ। পরে আমরা পারসিস্টেন্ট মোলার সিনড্রোমের জন্য আমরা তাকে কেমোথেরাপি দিয়েছি। ক্লিয়ার? ঠিক আছে? ইয়েস ম্যাম। ইনভেস্টিগেশনের মধ্যে 3টে জিনিস, একটা হলো হিমোগ্লোবিন, একটা হলো আল্ট্রাসোনোগ্রাফি, সেটা হলো ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি, and also the ultrasonography whole abdomen, and thirdly is the X-ray test. So BTSG every weekly, then monthly. আর এটা যেটা আল্ট্রাসোনোগ্রাফি অ্যাকর্ডিং টু দ্য নিড, দ্যাট মিনস আমি যদি দেখি যে তার ব্লিডিং হচ্ছে অথবা অ্যামোনিয়া পারসিস্ট করে যাচ্ছে অথবা এক্সাইটিস সানসেল দ্য প্রেগন্যান্সি হচ্ছে, তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে নিই। And thirdly হচ্ছে এক্সরে টেস্ট, যখন তার সিমটম থাকে, যেমন তার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলো, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফি এক্সরে টেস্ট করি, ইভেন সিটি স্ক্যান টেস্ট সিটি করতে পারি, and even সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন করতে পারি, যে লিভারে তার আছে কিনা জানার জন্য, যদি পেশেন্ট জন্ডিস থাকে। ক্লিয়ার? এখন আসি যে পেশেন্ট পারসিস্টেন্ট মোলার সিনড্রোম নিয়ে আসলো অথবা হাই রিস্ক। আমি তোমাদেরকে আরেকদিনে বলে দিয়েছিলাম যে ইটস এ রোল অফ 4, তার মানে এজ হচ্ছে মোর দেন 40 ইয়ার্স, তার সাইজ অফ দ্য ইউটেরাস হচ্ছে মোর দেন 4 মান্থ, তার মানে 16 উইকস থেকে বেশি, তার উইদিন 4 মান্থ অফ দ্য প্রেগনেন্সি যদি তার হয়, আফটার প্রেগনেন্সি, and BTSG level more than 4. So these are the role of 4, যেটাকে বলি আমরা হাই রিস্ক তাহলে আমরা কেমোথেরাপিটা যেটা, সেটাকে আমরা কেমন দেই, এটা 3 রকম আছে। একটা হলো সিঙ্গেল কেমোথেরাপি, যেটা হলো মেথোট্রেক্সেট অনলি, আরেকটা হলো ম্যাক থেরাপি, মেথোট্রেক্সেট, এড্রিনোমাইসিন এন্ড সাইক্লোফসফামাইড, আরেকটা হলো ইমাকোথেরাপি। আমার মনে হয় মোলার প্রেগন্যান্সি ট্রিটমেন্টটা তোমাদেরকে আমি আরেকদিন, মানে এই কেমোথেরাপিটা আরেকদিন শিখিয়ে দেবো, বিকজ এভরিবডি ইজ বিকাম ভেরি টায়ার্ড, ইজন্ট ইট? জি ম্যাম। হ্যাঁ, তোমরা এখন রিসিভ করতে পারছো আমি যা পড়াচ্ছি, নাকি খুব টায়ার্ড লাগছে? আমি এখন স্টপ করে দিচ্ছি, বিকজ আমি তোমাদের ক্লাস নিচ্ছি অলমোস্ট 2 আওয়ার্স। সো ইন দ্যাট কেস আমাদের নেক্সট কোনো একটা ইয়েতে প্রোগ্রামে আমরা এই মোলার প্রেগন্যান্সি ফলো আপ এর সাথে ম্যানেজমেন্টে প্রপারলি বলে দেবো। ইজ ইট ওকে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাই না? তোমরা কি এখন কি তোমরা রিসিভ করতে পারছো? শুড আই কন্টিনিউ নাকি তোমরা আরেকদিন শুনবে? আরেকদিন। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো, কারণ অনেক কিছু আমরা শুনেছি তো, পরে আমাদের মনে থাকবে না। ঠিক আছে? তো আমরা তোমাদের যে পড়াগুলো পড়ালাম, আমি পুরা ইয়েটাকে আর্লি প্যারেন্টস ব্রিডিংটাকে তোমাকে কনসেস করে দিয়েছি। তো আমার মনে হয় যে এখন তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে, তাই না? ইজি হয়েছে না? ইয়েস জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। তোমাদের হোমওয়ার্কে আজকে থাকলো যেটা, তোমাদের তো আগে আমি মোলার প্রেগন্যান্সি দিয়ে দিয়েছিলাম, মোলার না একটু পিক। এখন কয়েকটা কোশ্চেন খালি লিখে নাও, ওগুলো তোমরা এক্সারসাইজ করবে। সেটা হলো যে এটা definition of abortion and classify abortion. Okay. Number Yes, 2, ma'am. how can you differentiate threatened abortion from missed abortion? ঠিক আছে?
তারপরে লিখো what are the causes of mid trimester abortion and how will you investigate a case of mid trimester habitual abortion recurrent pregnancy loss বই থেকে পড়ে নিন এটা mid trimester recurrent pregnancy loss এখানে মানে recurrent pregnancy loss তো অনেক কিছু পড়াতে হবে বাট আমাদের টাইম যেহেতু লিমিটেড তোমাদের ম্যাডাম পড়িয়েছিল recurrent pregnancy loss जी मैम পড়িয়েছে আজকে জি, ম্যাম। পড়িয়েছে জি, recurrent ম্যাম। pregnancy loss তাহলে তো তোমরা জেনে গেছো তাহলে recurrent pregnancy loss এর এটা ইনভেস্টিগেশনটা তোমরা একটু দেখে নিবা and diagnosis and management of the cervical incompetence তোমাদের অনেক সময় কিন্তু এই জিনিসটা লাগে diagnosis and the management of the cervical incompetence এটা পড়ে নিবা how to investigate a case of the septic abortion how to investigate a case of septic abortion ঠিক আছে ওকে Yes, ma'am. এখন চলে আসছি আমরা মোলার প্রেগন্যান্সি define heredity for mole mention the spectrum of geographic disease তারপর লিখো যে how can you differentiate the partial and complete mole how can you differentiate partial from complete mole যেহেতু এটা বইয়ে খুব সুন্দর করে লেখা আছে আমি এটা আলাদা করে বললাম না বিকজ অফ দ্য শর্টেজ অফ টাইম লিখেছো Yes, ma'am. তারপরে একটা লিখবে যে what are the risk